আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ই ডক্টরস গ্রুপের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ ডাক্তারদের আলোচনা। আজকের আলোচনায় আমাদের বিশেষ অতিথি আহমেদ নাজমুল আনাম স্যার। তিনি একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। সাথে আছি আমি ডাক্তার নাজমুল ইসলাম, ডাক্তার আমির হোসেন ও দিনা আমিন। আজকের বিষয়টা হলো শিশুদের জন্মগত হৃদরোগ, বর্তমান পরিস্থিতিতে ও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থায় শিশুদের হৃদরোগে কি কি চিকিৎসা ব্যবস্থা আছে সেটা নিয়ে আলোচনা হবে, এবং করোনায় এর যে প্রভাব পড়তেছে সেটা নিয়ে আলোচনা হবে। একটা গুরুত্বপূর্ণ টপিকস। অনেক বাচ্চারই জন্মগত হৃদরোগ সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। তাদের কিভাবে চিকিৎসা করবো বা আমরা বাসায় থেকে কিভাবে বুঝতে পারবো যে বাচ্চাটার হৃদরোগ সমস্যা হইতেছে, মা বাবা কিভাবে বুঝতে পারবে বা আত্মীয় স্বজন, কখন আমরা হাসপাতালে নিয়ে যাব, এই বিষয়ে ডিটেলস আলোচনা হবে। সো একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটা দেখতেছেন আপনারা আপনাদের ওয়াল থেকে শেয়ার দিবেন, যাতে যাদের এই সমস্যাগুলো আছে তারা যেন এই সম্পর্কে একটা ধারণা পায় এবং সেইভাবে যেন তারা কাজ করতে পারে। সো আপনারা যারা যা দেখতেছেন এই আপনাদের হল থেকে এই অনুষ্ঠানটা শেয়ার করেন। আমি স্ক্রিনে প্রথমে আমাদের বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাবো, আহমেদ নাজমুল স্যারকে। সালাম স্যার। আসসালাম, ভালো আছো না? জি স্যার। আচ্ছা, আমি একটু নিজের পরিচয়টা আমি তাহলে দিই একবার। হ্যাঁ, জি স্যার। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম। আমি একজন পেডিয়াট্রিশিয়ান তো বটেই, সাথে আমি একজন কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি। ধন্যবাদ। সালাম স্যার। এখন আমাদের সাথে আছে আসবে আমাদের গ্রুপের একজন অ্যাডমিন দিনা আমিন। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। যে যেখান দেখছেন সবাই আমাদের ডক্টরস গ্রুপ লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগত। আজকে রয়েছেন ডক্টর আনার, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ইন্টারকনভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। তাদের কাছ থেকে আজকে আমরা শিশুদের জন্মগত হৃদরোগ সম্পর্কে অনেক মূল্যবান পরামর্শ ও তথ্য জানতে পারবো। অভিনন্দন স্যার আমাদের ডক্টরস গ্রুপে আসার জন্য। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, আর যারা ভিউয়ার্স দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ দিনা আমিন। এখন আমি আমাদের স্ক্রিনে আরেকজনকে আমন্ত্রণ জানাবো, ডাক্তার আমির হোসেন, রেজিস্ট্রার শিশু বিভাগ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট। ডাক্তার আমির হোসেন। ধন্যবাদ নাজমুল। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন, রেজিস্ট্রার শিশু বিভাগ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়ায়। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আপনারা কেমন আছেন? কিন্তু বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশনে ইচ্ছা থাকলেও ভালো থাকা যায় না। তারপরে যে প্যান্ডেমিক সিচুয়েশন আজকে এদের মধ্যেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং ভালো রেখেছে, এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এবং যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এর মধ্যে আমাদের ডাক্তার সমাজের কিছু ছোট সন্তান চলে গেছে। বাংলাদেশের যে করোনা প্রথম শহীদ ডাক্তার মনিউদ্দিন স্যার, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সবসময়। যতদিন বাংলার ইতিহাসে করোনার কথা আসবে তখনই তার নাম আসবে। শিশু বিশেষজ্ঞ বটেই, শিশু কার্ডিওলজিস্ট উনি। তো আমরা স্যার থেকে অনেক মূল্যবান তথ্য জানবো। স্যার অনেক ব্যস্ত মানুষ, তারপর স্যার আমাদেরকে কিছু সময় দিয়েছে। আমরা আর অন্য আলোচনায় যাব না, স্যার থেকে অনেক তথ্য জানবো। তো স্যারের কাছে আমার প্রথম কোশ্চেন হলো, স্যার
বাচ্চাদের তো হার্টের বিভিন্ন সমস্যা, এই জন্মগত যে রোগগুলা দেখা দেয়, এই কি ধরনের হয় এবং কেন হয় এগুলা, এটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আমির, প্রশ্নটা খুবই সুন্দর। এবং জন্মগত রোগগুলা কি ধরনের হয় এবং কেন হয়? আচ্ছা, তাহলে আমরা যদি ধন্যবাদ আমির, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তো আসলে আমরা যে স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? আমি বাচ্চাদের হার্টের শুনতে পাচ্ছি, শুনেছি আমি। হ্যাঁ স্যার বলেন। আমি বলবো জি যে স্যার। বাচ্চাদের যে হার্টের যে জন্মগত ওকে স্যার। সমস্যা, সেটা আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে সায়ানোটিক বা যেখানে বাচ্চা কালো হয়ে যায়, আর একটা হচ্ছে যেটা অ্যাসায়ানোটিক, যেটা বাচ্চা নীল বা ধারণ করে না। তো সেরকম বিভিন্ন রোগ আছে, সেগুলো তার মধ্যে যেটা কমন, যেটা আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, যেগুলো বাচ্চা নীল আকার ধারণ করে না, জন্মগত রোগ, সেটা হচ্ছে একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি, আর একটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিসাস বা পিডিএ। আর যেটা সায়ানোটিক ডিজিজ বা যেটা বাচ্চারা নীল হয়ে যায়, সেগুলোর ভিতরে বিভিন্ন রোগ আছে। তার মধ্যে যেটা আমাদের বেশি কমন, সেগুলো হচ্ছে টেট্রালজি অফ ফ্যালোর বা টফ বলি। সেই সাথে ট্রান্সপোজিশন অফ গ্রেটারি বা টিজিএ আছে। এছাড়াও আরো কিছু রোগ আছে। তো এই রোগগুলোই মূলত আমাদেরকে কমনলি আমাদের কাছে আসে জন্মগত সমস্যা হিসাবে। এখন তুমি যেটা জিজ্ঞেস করেছো, যেটা কেন হয় বা জন্মগত সাথে সম্পর্ক কি, অনেকগুলোর সাথেই সম্পর্ক আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বংশগত বিভিন্ন ক্রোমোজোমাল ডিসঅর্ডার যদি হয়, সেটা হতে পারে। অনেক ইনফেকশন সেটার কারণে হতে পারে। মা প্রেগন্যান্সির সময় যদি কোনো ইনফেকশন হয় গর্ভকালীন সময়, সেটা হতে পারে। ইনডিসক্রিমিনেট ইউজ অফ ওষুধ, আমাদের দেশে জানো যে অনেকে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাচ্ছে। বিভিন্ন ওষুধের কারণে মায়ের এগুলো হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড, খিচুনির বিভিন্ন ওষুধ, সোডিয়াম ভ্যালপ্রয়েড, এই ধরনের অনেক কিছু ওষুধ। এছাড়া এখনকার দিনে তুমি জানো বিভিন্ন রকম ইনসেকটিসাইডস, বিভিন্ন রকম পেস্টিসাইডস, কেমিক্যালস আমরা বিভিন্নভাবে এক্সপোজড হই। সেগুলো যদি গর্ভকালীন সময় মা এক্সপোজড হন, এই ধরনের জন্মগত সমস্যা হতে পারে। এর সাথে যোগ করতে চাই লাস্ট, যদি কোনো ফ্যামিলিতে কোনো বাচ্চার জন্মগত সমস্যা থাকে, তাহলে তার ভাই বা তার বোন, পরবর্তী ভাই বোনদের এটা হতে পারে। তাহলে এটা একটা জন্মগত বা বংশগত রোগও আমরা বলতে পারি এই সমস্যাগুলো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার স্যারকে সুন্দর পরামর্শের সুন্দর জন্য। ইনফরমেশন দেওয়ার জন্য। আমি দিনামিনের কাছে চলে যাব নেক্সট কোশ্চেনের জন্য। দিনামিন। হ্যাঁ দিনা। ধন্যবাদ ডাক্তার আমির। সমর্পণশীল হৃদয় হয় তখন তো সবই চিন্তার রেখাপাত তার অভিভাবক কপালে দেখা যায়। তো সেই সমস্যা থেকে উত্তরে আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের স্যার তার মূল্যবান পরামর্শ এবং মতামত আমাদেরকে দিবেন। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার বড়দের ক্ষেত্রে তো হার্টের বিভিন্ন সমস্যা দেখা দেয়, এরকম সমস্যা কি শিশুদের ক্ষেত্রেও দেখা দেয়? এবং জন্মগত ভাবেই যে সমস্যাগুলো ওরা ফেস করে, এই ব্যাপারে একটু সবিস্তারে স্যার আমাদেরকে কিছু যদি বলতেন। আচ্ছা দিনা, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। তাহলে বুঝতেই পারছেন যে আপনি যেটা প্রশ্ন করলেন যে বড়দের হার্টের সমস্যা আর ছোটদের হার্টের সমস্যা অবশ্যই কিছু পার্থক্য আছে। তাহলে ছোটদের সমস্যা বুঝতেই পারছেন, আমরা মেইনলি আমরা কনজেনিটাল ডিজিজ গুলো নিয়ে আমরা কাজ করি, যেগুলো আমাদের কাছে আসে। এখন একটা বড়দের যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, এমআই বা হার্ট অ্যাটাক, যেগুলো আমরা কমন পিপল বলি, আমরা বাচ্চাদের গুলো খুবই কম, এগুলো হয় না। সাধারণত বাচ্চাদের আমাদের যেগুলো বলি যে বাচ্চাদের হার্টে ফুটা অথবা কোনো ব্রেড ভেসেস বা ধমনী একটা জায়গা থেকে না তৈরি আরেক জায়গায় তৈরি হওয়া এবং বাচ্চার বারবার নীল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আমাদের ক্ষেত্রে হার্টের সমস্যা খুব বেশি। এই ধরনের বাচ্চারা কমপ্লেন করে আমাদের ক্ষেত্রে। তাহলে আমি যেটা বলছিলাম যে জন্মগত সমস্যার ভিতরে যেটা সায়ানোটিক এবং একটা অ্যাসায়ানোটিক, যেটা নীল হয়ে যায় আর একটা যেটা বাচ্চার নীল হয় না, এই দুইটা সমস্যা আমাদের কাছে খুব কমনলি আসে। তার মধ্যে আমরা যেগুলো পাই ভিএসডি, এএসডি, পিডিএ, যেগুলো আমাদের অবশ্যই জন্মের সময় আমাদের যদি ডিটেক্ট না করতে পারি, পরবর্তী সময়ে এইগুলো সমস্যা হতে পারে। তাহলে আমরা সবসময় বলি একজন বয়স্ক মানুষ সবারই চিকিৎসা প্রয়োজন আছে, ডেফিনেটলি প্রয়োজন আছে। কিন্তু একজন বয়স্কে আপনি চিকিৎসা দেবেন, সে আসবে হয়তো 50-55 বছর বয়সে আপনার কাছে আসবে হার্টের সমস্যা নিয়ে। আপনি তাকে যদি চিকিৎসা করেন, লঞ্জিভিটি কত আমাদের গড় 70 বছর। আমি লাইভে আছি, এখন আসিস না। ছোট বাচ্চাকে জন্ম থেকে চিকিৎসা দেন, তাহলে তাকে 70 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারছেন। হায়াত মত আল্লাহর হাতে। কিন্তু দেখেন, আপনি যদি ছোট বয়সে কারো চিকিৎসা করতে পারেন, সে কত বছর তার জাতিকে সে সার্ভিস দিতে পারে। তাহলে এই জন্য আমরা বলি একটা ছোট বাচ্চাকে জন্ম থেকেই
যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন তার হার্টের সমস্যা আছে এবং সেটা যদি আপনি নির্মূল করতে পারেন, তাহলে অবশ্যই সে যে জাতির জন্য সে ভবিষ্যৎ, যে বার্ডেন না হয়ে সে জাতির ভবিষ্যৎ হতে পারে। সুতরাং আমরা বলবো এই পেডিয়াট্রিক কার্ডিওলজি সাবজেক্ট আমাদের দেশে খুবই নতুন এবং এর জন্যই পার্শ্ববর্তী দেশটা অনেক আগিয়ে গেছে, কিন্তু এখন আমাদের সময় হচ্ছে এখন ঘুরে দাঁড়ানোর। আর আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা জানেন। আমরা যদি আজ শিশুকে বিকশিত করতে পারি, সেই পরবর্তীতে আমাদেরকে সার্ভিস দেবে আমাদেরকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, স্যারের সুন্দর মূল্যবান অ্যান্সার দেওয়ার জন্য। স্যার, আমাদের দেশে যে হার্ট কোথায় কোথায় করানো যায়, মানে বাচ্চাদেরকে রিং বসানো যায় বা এএসডি ক্লোজ করা যায়, তাহলে আমির আপনি যে প্রশ্ন করছেন না তার উত্তর এগুলো কোথায় কোথায় হয় বাংলাদেশের, এবং স্যার আপনি কোথায় করেন এটা আমরা যদি দর্শকদের বলতেন। আচ্ছা আমির, আমরা যেটা বলি যে প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে রিং বসানো বা এগুলো, আমরা বাচ্চাদের যে কাজগুলো করি, আমরা বাচ্চাদের হার্টের যে ফুটা যেটা বলি আমরা, মানে যেটা সেপ্টাল ডিফেক্ট বা হোল, আমরা কমন পিপলের জন্য যেটা বলছি, সেই এই সেপ্টাল ডিফেক্ট আমরা ডিভাইস বসাই। দ্যাট মিনস আমরা এটাকে একটা ফুটাটাকে আমরা ডিভাইস বসে এটা বন্ধ করে দিই আমরা যারা পেডিয়াট্রিক কার্ডিওলজি সাবজেক্টে আছি আমরা। তো তাহলে এটা কোথায় কোথায় হয়? এটা হয় আমাদের বিএসএমই বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমাদের বেশ কিছু অনুদান দিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। উনি আমাদের বিএসএমইতেই এই যে বিএসডি বা পিডিএ বলেন, সেগুলো যে ডিভাইস ক্লোজার, আমরা ফুটাটা বন্ধ করে দিই। তো এটা কোনো অপারেশন ছাড়া। আপনারা হয়তো সবাই জানেন যে অ্যানজিওগ্রাম ব্যাপারটা সম্বন্ধে ধারণা আছে মোটামুটি সবারই। আমরা অ্যানজিওগ্রামের মাধ্যমে প্রথমে বাচ্চার হার্টে ঢুকি এবং হার্টে আমরা ডিভাইসটা পরিয়ে ফুটাটা বন্ধ করে দিই। তাহলে বিএসসিবিতে এটা হয়। এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তারা খুব ভালো কাজ করছে। হার্ট ফাউন্ডেশন যেটা টোরারবাগে আছে, মিরপুর বাংলা কলেজের পাশে, সেখানে হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। এনআইসিবিটিতে হয়, বেশ র্যান্ডমলি হচ্ছে এনআইসিবিতে, শিশু হাসপাতালে হয়। তাহলে মোটামুটি এখন পর্যন্ত এই 4টা জায়গাকে সব মানে একদমই বেশ রেগুলার ভিত্তিতে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটা একটা মায়েদের একটা বার্নিং একটা কোশ্চেন থাকে, স্যার বাচ্চার হার্টের ছিদ্র থাকে, আমরা কোথায় যাব? তারা অনেক প্যানিক থাকে, ওরা জানে না, কারণ বাচ্চার যখন হার্টের ছিদ্র থাকে তখন বাবা মায়েদের ঘুম থাকে না। হয়তো আমরা ই ডক্টরস গ্রুপের মাধ্যমে এই নিউজটা আপনাদের মধ্যে পৌঁছায় দিলাম যে কোথায় কোথায় বাচ্চাদের হার্টের ছিদ্রের চিকিৎসা হয় এবং কোথায় কোথায় গেলে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন। স্যার, আমরা একটু আরেকটা কোশ্চেনে চলে যাব যে বাংলাদেশে স্যার করোনার সংক্রমণটা ক্রমান্বয়ে দিন দিন বাড়ছে কেন? এটা কি স্যার আমাদের জনসচেতনতার অভাব না অন্য কিছু? আচ্ছা আমির, হ্যাঁ আপনি তো সব প্রশ্ন খুব ভালো করছেন। আসলে আমরা যদি করোনা হিস্ট্রি নেই, দেখবেন যে 80% পেশেন্ট দেখবেন সিমটমলেস, আর 20% ক্ষেত্রে হয়তো তাদের খুব বেশি ভিগোরাস চিকিৎসা লাগছে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কেন এরকম ভ্যারিয়েশন? কেউ আক্রান্ত হচ্ছে, কেউ হচ্ছে না, কেউ হাসপাতালে যেতে হচ্ছে, কাউকে যেতে হচ্ছে না, সে ঘরে বসেই ভালো হচ্ছে। তাহলে ডেফিনেটলি এটার সাথে ইমিউনিটির সম্পর্ক আছে। বুঝতেই পারছেন যে একটা ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কার কিরকম, সেটা একটা ব্যাপার আছে। তাহলে আমাদের দেশে গড়পড়তা রোগী, আমরা গরিব দেশ, আমাদের স্বীকার করতেই হবে। আমাদের গড়পড়তা যে ইমিউনিটি বলেন বা যে স্বাস্থ্য, যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কম। তাহলে খুব সহজেই আমাদের শরীরে এই জীবাণুগুলো বাসা বাঁধতে হয়, কারণ আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স গুলো দুর্বল অন্য দেশের লোকদের সাথে যদি আমরা বলি। তাহলে এই করোনা ভাইরাস যাদের ইমিউনিটি কম থাকবে তাদের অবশ্যই আক্রান্ত করতে হবে। আর প্রথমত আপনি যেটা বলছিলেন সচেতনতা, অবশ্যই আমি বলবো সেটা তো আছেই। এর প্রথম চিকিৎসা হচ্ছে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং, রেগুলার হাত ধোয়া, হাতে নাকে চোখে হাত না দেওয়া, আপনি জানেন, এবং গ্যাদারিং। আপনি দেখবেন আমাদের বাজারে কোথাও জানবে, এবং গ্যাদারিং আপনার কাছে মনেই হবে না যে করোনা ভাইরাসের কোনো প্যান্ডেমিক এই মুহূর্তে চলছে। তো এটা তো বটেই। এখন আপনি যত কাছাকাছি আসবেন ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা তত বেড়ে যাবে। তো দুটোই কারণ। আপনার কথা আমি উত্তর এটাই বলবো, আমাদের সচেতনতার অভাব আছে এবং আমাদের যে ইনহেরিটেন্ট যে ইমিউনিটি আমাদের জাতিগতভাবে সেটা একটু কমই আছে বলবো আপনি, যেহেতু আমাদের খাদ্য বা পুষ্টি সবকিছুরই ঘাটতি আছে। জি, ধন্যবাদ। স্যার, আমি যেটা আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি যে স্যার করোনায় তো অনেকেই সংক্রমিত হচ্ছে, যারা
আহ, আহ, এর সাথে রিলেটেড ডাক্তারদের মৃত্যুর হারটা বেশি কেন? নার্স মারা গেছে মাত্র 3 জন, যাই হোক, তারপর স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছে, কিন্তু মৃত্যুর হার কম। যারা আমাদের পুলিশ বাইরে আছে, দিনরাত সাংবাদিক বাইরে কাজ করে আমাদের ইনফরমেশন দিচ্ছে, তারাও আক্রান্ত হচ্ছে, কিন্তু বাংলা ডাক্তারদের মধ্যে মৃত্যুর হারটা বেশি কেন? আচ্ছা, আপনি তো যেসব প্রশ্ন সবকটা আমি দেখছি প্রতিটাই ইম্পর্টেন্ট কোশ্চেন করছেন, খুবই সুন্দর প্রশ্ন। যেটা আমার অ্যাসেসমেন্ট, আসলে আমি যেরকম আমরা স্ট্রেসফুল লাইফ, আপনি চিন্তা করেন আপনি স্টুডেন্ট বয়স থেকে বা এই পর্যন্ত আমরা যেভাবে স্ট্রেস পার হয়েছি, খুব স্ট্রেসফুল লাইফ। আপনি যারা দেখবেন যে যারাই মারা গেছেন দেখবেন সবারই কোনো না কোনো কোমরবিড কন্ডিশন আছে মোটামুটি। কারো ডায়াবেটিসের সমস্যা আছে, কারো হার্টের সমস্যা আছে, এমনি বিচ্ছিন্নভাবে সেটা তো আছেই, কোমরবিড কন্ডিশন ছাড়া মারা যাচ্ছে। কিন্তু মেইনলি আমাদের ডাক্তারদের সাহেবদের, আমাদের আসলে এটাই তো কমন পিপলরা বুঝতে চান না, একজন ডাক্তারকে একটা পর্যায়ে আসতে কতটা পথ পাড়ি দিতে হয়, কত শ্রম, কত বিনিয়োগ, এই যে মেন্টাল স্ট্রেস। আমরা বলবো, যেমন আমি সেদিন বলছি যে করোনা ভাইরাস থেকে আপনার লাইফ স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে ডেইলি 7 ঘন্টা একটা ভালো ঘুম, একদম কাম এন্ড কোয়াইট থাকা, এগুলো তো খুবই জরুরি। তো আমরা তো ডাক্তার সাহেবরা সব সারাক্ষণই টেনশনে আছি, রোগী ডিলিংসে বলেন, নিজেদের পার্সোনাল লাইফে বলেন, সারাক্ষণ স্ট্রেস আছে। আর কোমরবিড কন্ডিশন দেখবেন ডাক্তারদের অনেক। এবং যেটা আরেকটা সমস্যা, ডাক্তার সাহেবরা আসলে খুব ভালো পেশেন্ট নন, নিজেরা নিজেদের রোগের চিকিৎসা করেন না, এটা কমনলি সব ডাক্তারদের আমি জানি। আমি নিজেও সেই গ্রুপেই করি। আমি নিজের চিকিৎসা না করে আমি আরেকজনের করছি, কিন্তু আমার নিজের, এটা একটা প্রবলেম, ডাক্তার সাহেবরা নিজেদের চিকিৎসা করছেন না ঠিক মতো। এটা একটা, আমি বলবো, এটা অবশ্য সমস্যা। আর যেটা এখন আপনি যে চিকিৎসা দেবে সে তো ঝুঁকিতে পড়বেই, এখন এটা তো মেনে নিতেই হয় আমাদের। এর জন্য ফার্স্ট লাইন, আপনি তো সবার কাছে যাচ্ছেন, তাই না? এখন একটা রোগী সরাসরি এক্সপোজ নার্সের চেয়ে আপনি হচ্ছেন, তাহলে তো আপনার ঝুঁকিটা বেশি থাকে। সুতরাং আমাদের মৃত্যুর হার এর কারণেই বেশি আছে। হ্যাঁ বাবা, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, সুন্দর উত্তর দেওয়ার জন্য। আমি নেক্সট কোশ্চেনের জন্য দিনামিনের কাছে চলে যাব। দিনামিনের কাছে চলে যাব। ধন্যবাদ ডাক্তার আমির। স্যারের কাছে আমরা এর আগে জেনেছিলাম সায়ানেটিক এবং নন সায়ানেটিক রোগী সম্পর্কে। সায়ানেটিক যেটা, সেটাকে আমরা আসলে বলি যে ব্লু চাইল্ড। তো স্যার, সায়ানেটিক এবং নন সায়ানেটিক রোগের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি কতটা, শিশুর মৃত্যুর ঝুঁকি কতটা, এই ক্ষেত্রে কি শিশুর মৃত্যু হতে পারে? আসলে ডেফিনেটলি মৃত্যু, হার্টের সমস্যা বুঝতেই পারছেন যে আপনার এই মৃত্যুর ঝুঁকিটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ঝুঁকিটা কখন, যেগুলো আমরা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ দিয়ে, এগুলোর মৃত্যুর ঝুঁকিটা একটু পরে আসে। মানে এটা দিনের পর দিন বাচ্চাগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে, এবং বাচ্চাদের বারবার ঠান্ডা কাশি লাগতে থাকে, এবং একটা পর্যায়ে যে বাচ্চারা এমন পর্যায়ে যায় যখন আসলে আমাদের কাছে এসে ওই যেগুলো বললাম বাটন ক্লোজার বা ডিভাইস ক্লোজার, এগুলো আর করা সম্ভব হয় না। তো যেটা অ্যাসাইনোটিক ডিজিজ সেগুলো একটু সময় লাগে, কিন্তু যেগুলো সায়ানোটিক হার্ট ডিজিজ বুঝতেই পারছেন, সেখানে তাদের অক্সিজেনের ঘাটতি ক্রমাগত হচ্ছে, এবং তারা তো মৃত্যু ঝুঁকিতে সবসময় প্রথমেই থাকবে। তাহলে আমরা বলবো সায়ানোটিক হার্ট ডিজিজ গুলো জন্মের পরপরই খুব খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে অ্যাসাইনোটিক গুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তাহলে দুই গ্রুপই খারাপ, তবে ইয়েস, সায়ানোটিকটা বেশি খারাপ ডেফিনেটলি। জি দিনা। ধন্যবাদ স্যার। স্যার, শিশুদের হৃৎপিণ্ডের সমস্যা থেকে আর কি কি সমস্যা হতে পারে? মানে হৃৎপিণ্ড রোগের কথা জানতে চাচ্ছেন, মানে এর বাইরে আর কি কি সমস্যা হতে পারে? আমাদের কাছে হ্যাঁ, যেমন স্যার আমরা জানি যে কাওয়াসাকি ডিজিজ, রিউমাটিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াসিস এগুলি হতে পারে। তো এগুলো কিভাবে এবং কিভাবে চিকিৎসা করা হয়? বর্তমান সময়ে তো স্যার রিউমাটিক হার্ট ডিজিজটা অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর দিন। আমি আগে উত্তর দেব, রিউমাটিক হার্ট ডিজিজে আসছি। তাহলে আমাদের কাছে পেশেন্টরা আসে মেইন কমপ্লেন, যেটা আমি আপনাদের ডক্টরস এর ভিউয়ার্সদের জানাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনারা এটা কোট করতে পারেন, যে গার্জিয়ানদের প্রথম বাচ্চার সমস্যা, স্যার আমার বাচ্চা সারা বছর কাশি লেগে যায়, এই একটা কমপ্লেন আমাদের কাছে আসে। তাহলে আমরা ডাক্তার সাহেবরাও চিকিৎসা দেই, এই কেউ অ্যাজমা বলে, কেউ ব্রঙ্কিলাইটিস বলে, এরকম বারবার নিউমোনিয়া, বারবার সেপ্ট্রাইজিন ইনজেকশন, এইভাবে ঘুরপাক খেতে থাকে। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বেসিক ডিফেক্ট আর একটা হার্টে পুরা। তাহলে এই ব্যাপারটা তাই, আপনার এই বারবার নিউমোনিয়া বা ঠান্ডা কাশি লাগার একটা মূল কারণ হচ্ছে হার্টের সেপ্টাল ডিফেক্ট। সেটা ভিএসডি হতে পারে, এসডি হতে পারে, পিডিএ হতে পারে। তো এটাই, যখন বাচ্চারা বারবার আমাদের কাছে ঠান্ডা কাশি হওয়ার পর যখন আমাদের কাছে আসে, সে এই কমপ্লেন করে, আমরা খুব সতর্কতার সাথে আমরা তার হার্টটা চেক করি। আপনি জানেন যে আমরা দেখার চেষ্টা করি হার্টে কোনো ধরনের
শব্দ বা মারমার আসছে কিনা। হুম তো যাদের এরকম আপনাদের ই ডক্টরসের দর্শকদের জন্য আমার অনুরোধ, যদি ঘন ঘন ঠান্ডা কাশি কারো কোনো বাচ্চার লাগে, অবশ্যই আপনি একজন কোয়ালিফাইড ডাক্তারকে দেখাবেন, এবং যদি সুযোগ হয় একজন শিশু কার্ডিওলজিস্টকে দেখাবেন। কারণ হার্টে কোনো ধরনের সমস্যা থাকলে কিন্তু শুধু নিউমোনিয়া বা অ্যাজমা নয়, হার্টে ফুটা থাকলে কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশি একটা লক্ষণ। তো যখনই আমরা এরকম আসে আমাদের কাছে ধরা পড়ে, তখনই আমরা অ্যাসেসমেন্ট করি, বুঝতেই পারছেন, এক্স-রে, ইসিজি, ইকো, তিনটাই আমরা করি। করে আমরা লোকালাইজ করার চেষ্টা করি তার তিনটা জিনিস। একটা হচ্ছে তার সমস্যাটা কি, তার সায়ানোটিক বা অ্যাসায়ানোটিক, আমি আগে বলেছি, তার কি মানে ব্লু বেবি নাকি উইদাউট এনি ব্লু কালার, তাহলে এটা একটা ক্যাটাগরি হলো। তারপর আমরা দেখি তার সমস্যাটা বা যদি ফুটা বলি সেটা কোন জায়গায় আছে। তাহলে এক হার্টের এক একটা পজিশনে ফুটা থাকলে বা এক একটা জায়গায় থাকলে সেটা আমরা এক এক রকম সিদ্ধান্ত নিই। তেমন সায়ানোটিক হার্ট ডিজিজের ভিতরে যেমন টপ বলেন, পিজিএ বলেন, যদি ট্রান্সফিউশন অফ ব্লাড আনিয়া জন্মের পরে বাচ্চা নীল হয়ে যাচ্ছে, তাকে একদম যেটা খুবই আপনাকে একদম আর্জেন্ট অপারেশন করতে হবে। সেটা আমরা বলবো যে উইদিন 21 দিনের ভিতরে। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কি এই ধরনের সেটআপ আছে যে 21 দিনের বাচ্চাকে অপারেশন করে দেবে? তো সেটা একটা সমস্যা। আমি পার্শ্ববর্তী দেশে আমি ট্রেনিং করেছি 6 মাসের, আমার নারায়ণা হাসপাতাল, আমি ওয়েস্ট বেঙ্গলে ছিলাম। ওখানে মানে চিন্তাই করা যায় না, অপারেশন আপনার 21 দিনের বাচ্চা ইনস্ট্যান্ট অপারেশন হয়েছে, উইদাউট এনি কোনো রকম তাদের কোনো ভিড় ভাট্টা, কোনো লাইনও থাকতে হচ্ছে না। তো আমাদের দেশে আসলে এটা এখনো গড়ে ওঠেনি, বুঝতেই পারছেন, কিন্তু তারপরও আমরা অবস্থা। তাহলে আপনার প্রশ্ন উত্তর হচ্ছে, আমাদের হার্টের যে ট্রিটমেন্ট সেটা দুই ধরনের। একটা হচ্ছে অপারেটিভ, অপারেশন করে ভালো করতে হয়, সেগুলো অবশ্যই মেইনলি সায়ানোটিক হার্ট ডিজিজ গুলো। আর যেগুলো সায়ানোটিক নয়, যেটা আমরা বলছি যেগুলো নীল হচ্ছে না, সেগুলোকে আমরা প্রথম চেষ্টা করি ডিভাইস করানো, মানে কোন বিনা অপারেশনে তার ফুটা বন্ধ করা যায় কিনা। কিন্তু সেটা যদি ক্যাটাগরিতে না মেলে, তখন আমরা সার্জনের কাছে রেফার করি এইটা সার্জারি করার জন্য। লাস্ট অপশন আলটিমেটলি সার্জারি তখন হয়। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এত সুন্দর করে এবং এত সহজে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ স্যার। এর পরের প্রশ্নের জন্য ডক্টর আমির হোসেনের কাছে যাচ্ছি। ডক্টর আমির হোসেন। ধন্যবাদ দিনা স্যার। আমাদের নেক্সট একটা কোশ্চেন হলো যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের ছিদ্র হয়, এগুলো স্যার আসলে ন্যাচারাল হিস্ট্রি গুলা কিরকম হবে, এটা জানার অনেক আগ্রহ অনেক মায়েদের থাকে। ন্যাচারাল হিস্ট্রি অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। আচ্ছা, আমি একটু অফ দ্য রেকর্ড একটা কথা বলে যাই। আবির যে সামনে প্রফেসর পেতে কোনো সন্ধান যে এক্সামিনার হবে, প্রশ্নগুলো সব এক্সামিনার লেভেলের প্রশ্ন ভাই তোমার। আচ্ছা দেখ, আমি তোমার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি ভাই। আমিরকে তুমি করে বলছে, আমির অত্যন্ত আমার কাছে ছোট ভাই, খুবই ইজ এ ভেরি নাইস পারসন, একটু প্রশংসা করে দিলাম তোমাকে। হ্যাঁ, ঠিক আছে আমির। এখন যেটা তোমার প্রশ্ন উত্তর, যে ন্যাচারালিস্ট আমির এক একটা এক রকম। যেটা কমন, আমি বেশি কথা বলবো না, কমন গুলো বলছি। যেটা এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, সেটা কমনলি আমরা 4 বছর পর্যন্ত আমরা ওয়েট করি। একটা বাচ্চার ফুটা যদি থাকেও সাধারণত 8 মিলিমিটার, আমরা বুঝতেই পারছি, আমরা ইকো করি, ইকো করে কোথায় আছে সেটা আমরা সাইড ডিটারমিন। শুধু সাইজটাই এখানে অনেক মানুষের ভ্রান্ত ধারণা আছে যে সাইজ মনে কাছে আমার বাচ্চা ফুটা তো 8 মিটার 8 মিলিমিটার। সাইজ একটা ফ্যাক্টর, তার চেয়ে ইম্পর্টেন্ট এটা কোথায় আছে, ফুটাটা কোন জায়গায় আছে এবং কি টাইপের। তাইলে 8 মিলিমিটার পর্যন্ত যদি সাইজ হয় এবং যদি এটা অস্ট্রিয়ান সেকেন্ড না, যেটা কমন এএসডি, যেটা কমন ডিফেক্ট, সেটা হয়, তাহলে এটা সাধারণত 4 বছরের ভিতরে এটা নিজে স্পন্টেনিয়াসলি ক্লোজার হয়ে যায়। আমরা এটা আশা রাখি এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা পেশেন্টদের বলি রেগুলার ফলো আপ রাখতে, পেশেন্টের মা বাবাদের বলি যে ইকো করাতে, এবং আমরা ফুসফুসের রক্তচাপ, যেটা আমাদের মূল, আমরা শিশু কার্ডিওলজি যারা, আমরা মেনলি ফুসফুসের রক্তচাপটাকে আমরা মাপি। সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার আমরা দেরি করবো, আমরা করবো এখন। আর আমরা যদি যে শিশুর মানে শিশুর ফুসফুসের যে রক্তচাপটা সেটা যদি কম থাকে বা ম্যানেজেবল লেভেলে থাকে, তাহলে আমরা 4 বছর পর্যন্ত ওয়েট করবো। এটা এএসডির ক্ষেত্রে। কিন্তু যদি ভিএসডি হয়, যেটা কমনলি খুবই কমন, তোমরা জানো, তোমরা ডেইলি প্র্যাকটিসে পাওই, তো ভিএসডির ক্ষেত্রে এখানে ব্যাপার আছে। আমরা বলি কম সাধারণত 2 বছর পর্যন্ত আমরা ওয়েট করি। কিন্তু 2 বছরের ভিতরে আমরা দেখি না একটা বাচ্চা বারবার ঠান্ডা কাশি লাগছে, বারবার হার্ট ফেলিওরের সিমটম হচ্ছে, বাচ্চা বাড়ছে না এবং বাচ্চা ঘন ঘন হসপিটালাইজেশন করতে হচ্ছে, তাহলে আমরা দেরি করি না, তাহলে আমরা ডিভাইস ইউজার আমরা করে দিই। আর যেটা পিডিএফ, জানো তোমরা, পিডিএফ খুবই একটা কমন জিনিস আমাদের, সেটাতেও একই রকম সমস্যা হয়। কিন্তু পিডিএফ ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে, যদি 5 মাসের ভিতরে ক্লোজ না হয়,
তাহলে আমরা প্রথম পার্টিকে বলি যে ভাই আপনি আলটিমেটলি এটা ক্লোজ হবে না, আপনার 5 মাসের পরে আমরা ক্লোজ করতে। আর কোনো বাচ্চা যদি 5 কেজি ওজন হয় এবং 5 মাস বয়স হয়, আমরা পেশেন্ট পার্টিকে অফার দিই যে আপনি খামাখা 3-4 বছর ওয়েট করে কোনো লাভ হবে না, বরং এটা দিনকে দিন যদি ফুসফুসের রক্তচাপ বেড়ে যায় আপনি সমস্যায় পড়বেন, তার সেটা করে ফেলেন। তাহলে তাহলে সে যদি অপশনটা নেয় হ্যাঁ স্যার আমি করে ফেলবো, যদি করতেই হবে যেটা 5 বছর পর সেটা আমি এখনই করবো, তাহলে তো আমরা করেই দেবো, কারণ আলটিমেটলি এটা বন্ধ হবে। 5 মাসের পরে পিডে রেয়ারলি ক্লোজ। আমি এক্সেপশনের ব্যাপারে যাচ্ছি না, এক্সেপশন তো আল্লাহ তাআলা চাইলে সব হতে পারে, কিন্তু মানে 5 মাসের পরে এটা বন্ধ হবে, তাহলে পিডিএ বন্ধ হয়ে যায় করতে হবে। আর যেটা কমন টফের পেশেন্ট সাধারণত আমরা বলি এটা 1 বছর বয়সে এটা বন্ধ অপারেশন করে ফেলবে, যেটা টেট্রালজি অফ ফ্যালর, এটা তোমরাও পাও, দেখো রেগুলার দেখো, পেডিয়াট্রিক সার্জন ওরাও জানে। তো আমরা বলবো যে টফের পেশেন্ট 1 বছর পরে আমরা তাদেরকে অফার দিই ভাই আপনি এটা সার্জারি করে ফেলেন, না হলে পরে একই কথা, এটা পরে আর রিপেয়ারের হয়ে যাবে, আর অপারেশন করেও ঠিক করা যাবে না। আর এটা যেটা বললাম ট্রান্সপোজিশন অফ গ্রেটার টিজিএ, যেটা খুব কমন আমাদের দেশে, সেটা অপারেশন আমি বলেছি 1 মাসের ভিতরেই করতে হবে। সুতরাং বুঝতে পারছো কোনো চ্যালেঞ্জ নেই, তোমার বুঝতে বুঝতেই সময়টা পার হয়ে যাবে, তুমি আর ইনঅপারেবল হয়ে যাবে, তখন তোমার অপারেশন করে লাভ হবে। এর জন্যই শিশুদের ব্যাপারটা ভিন্ন, যে আমাদের লেডি ডক্টর যে প্রশ্নটা করলেন, তাহলে বাচ্চাদের হার্টের সমস্যা বয়স্কদের কিছু পার্থক্য। বয়স্কদের হার্টের সমস্যা তুমি ওয়েট চেষ্টা করছো, সেটা হার্ট নিয়ে চলে গেছে, কিন্তু একটা ছোট বাচ্চা তুমি যদি প্রথমে চিকিৎসা না করতে যাও, সে জাতির বোঝা হয়ে দাঁড়ায়। এই পেশেন্টটা তোমার ভাই হতে পারে, আমার ভাই হতে পারে, আমার ছেলে হতে পারে, তোমার ছেলে হতে পারে। তাহলে দেখো তুমি আজকের এই ছেলে তুমি যদি নিমেষে তুমি যদি ডায়াগনোসিস করতে পারো, তুমি যদি প্রপার চিকিৎসা দিতে পারো, সে জানে এই হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আমাদের দেশের প্রেসিডেন্ট হতে পারে, তুমি আমি জানি না, সে আমাদের দেশের একজন নোবেল জয়ী হতে পারে ভবিষ্যৎ। তাহলে আজকে সামান্য আমাদের সচেষ্টা বিনিয়োগ, একটা আমার যে ছেলেটা আমার বোঝা হতো সে আমার দেশের সম্পদ হতে পারে। দ্যাট ইজ দ্য মেইন ইনফরমেশন এই ডক্টরসের ভিউয়ারদের জন্য। যাদেরই কান্না কাশি বারবার লাগবে প্লিজ আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা যদি দেখেন বাচ্চা কান্না করার সময় বা খেতে গেলে লিপ এবং হাতের আঙুল পায়ের আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই আপনার ডাক্তার যদি সম্ভব হয় একজন শিশু কার্ডিও দেখেন, শিশু ডাক্তার ইয়েস তার সাথে যোগাযোগ করে দিই, যদি সম্ভব হয় একজন শিশু কার্ডিও। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, আমরা অনেক তথ্য জানলাম স্যার, অনেক কিছু জানার ছিল না, আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম যে আসলে এটার কি হতে পারে। ধন্যবাদ স্যারকে। আমি নাজবুলের কাছে চলে যাব দর্শকদের কোশ্চেনের জন্য। ধন্যবাদ স্যার, আপনি তো অনেক সুন্দর করে এই ডক্টরসের ভিউয়ারদের বলেছে নাজবুলের হাসি দেখে আমি কিন্তু একদম মুগ্ধ। ধন্যবাদ স্যার, আপনি সুন্দর করে এএসডি বিএসডি বুঝাই দিয়েছেন, আমাদেরও অনেক কিছু জানার ছিল, মানে কম জানা ছিল। এখন স্যার আমরা কিছু ভিউয়ার্সদের কিছু কোশ্চেন আছে আপনার কাছে, ওই কোশ্চেনগুলো নিয়ে আসতেছি। একজন ভিউয়ার্স প্রশ্ন করছে যে আমার বোনের বাচ্চার বয়স 8 মাস, তার জন্ম থেকে টেট্রালজি অফ ফ্যালর, করোনার কারণে তার চিকিৎসা কন্টিনিউ করা যাচ্ছে না, মাঝে মাঝে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, কি করণীয়? খুবই সুন্দর প্রশ্ন নাজমুল, হ্যাঁ এটা ওনার জন্য খুবই ভ্যালিড প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ওনার যে টপ উনি জানেন টেট্রালজি অফ ফ্যালর, তাহলে ওনার বাবু আমাদের বুকে পাথর রেখেই বলতে হবে যে ওনার বাবু ওই বাটন পরিয়ে বা ওই অপারেশন ছাড়া চিকিৎসার কোনো সুযোগ ওনার নাই, এটা তো নিশ্চিত। তাহলে ওনার জীবনের যে কোনো একটা পর্যায়ে ওনাকে অপারেশন করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে উনি অপারেশনটা কবে করবেন? আমরা বলবো 1 থেকে 3 বছরের ভিতরে উনি অপারেশনটা করে ফেলবেন। উনি যত দেরি করবেন তত কিন্তু অপারেশন করা আর পরে আর সম্ভব হবে না। এখন উনি জানতে চাচ্ছেন যে করোনার সময় উনি চিকিৎসা নিতে পারছেন না বা মাঝে মাঝে অক্সিজেন কমে যাচ্ছে। আমরা যেটা বলি অক্সিজেন যখনই কমে যায় বাচ্চাদের নি চেস্ট পজিশন করতে বলি আমরা। নি চেস্ট আমরা বলি বাচ্চার হাঁটুটাকে ভাঁজ করে বুকের সাথে ভাঁজ করে দেওয়ার জন্য। তাহলে যখনই এরকম হবে ওনার অক্সিজেনটা কমে যাবে, নি চেস্ট করে আমার ধারণা ওনাকে ওনার ডাক্তার বলেছে, তা আমরা বলবো যে হাঁটু আমরা বসে আমাদের হাতটাকে আমি যদি দেখাই, আমাদের হাঁটুটাকে তুলে আমাদের চেস্টের সাথে আমরা লাগিয়ে দেবো, দুই হাঁটু। আমি তো দেখাতে পারছি কি আপনি আসবে? হ্যাঁ, তাহলে এটা উনি চেপে বুকের কাছে এনে লাগাবেন বাচ্চা, যখনই ওনার অক্সিজেনটা কম থাকে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে শিশুটা বাড়ার সম্ভাবনা থেকে যাবে। আর রুটিন যেসব ওষুধ আমরা দিই, উনি হয়তো নিশ্চয়ই খাওয়াচ্ছেন, যেগুলো আমরা দিই একটু আয়রন দিই, আমরা একটা ভিটামিন বি কমপ্লেক্স দিই, আর একটা প্রোপানল বা এন্ডেভার ট্যাবলেট দিই, সেটা নিশ্চয়ই উনি খাওয়াচ্ছেন। এটা উনি তো ডাক্তার পরামর্শ ছাড়া এমনি খাওয়াবেন, এখন তাহলে কিন্তু ওনাকে খাওয়াতে হবে। তাহলে উনি যেটা করবেন, উনি রুটিন ওষুধ প্রোপানল বা এন্ডেভার জাতীয় ওষুধ যেটা উনি নিশ্চয়ই খাওয়াচ্ছেন, উনি একটু আয়রন জাতীয় খাবার খাওয়াবেন, আয়রন সাপ্লিমেন্ট করবেন, ফলিক অ্যাসিড দিতে পারেন বা ফলিসন ট্যাবলেট খাওয়াতে পারেন গুঁড়া করে 8 মাসের বাচ্চা,
আর যখনই অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, যেটা আমি বললাম নিচেস্ট পজিশন, হাঁটুটাকে ভাঁজ করে বুকের সাথে লাগালে এই স্যাচুরেশনটা আস্তে আস্তে বাড়বে। এর ব্যাখ্যা অনেক কিছু বেশি আছে, আমি এটা ব্যাখ্যাতে আমি গেলাম না কেন এটা বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি যে ভিউয়ার্স প্রশ্ন করছিলেন আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদের পরবর্তী ভিউয়ার্সের প্রশ্ন, যে আমার বাচ্চার জন্মের সময় প্রি ম্যাচিউর ছিল, তখন ওর হার্টের ছিদ্র দেখা গিয়েছিল, কিন্তু 4-5 দিনের মধ্যে ছিদ্রটা পূরণ হয়ে গিয়েছিল। হাসপাতাল থেকে বলেছিল পরে আবার ইকো করে দেখা করতে, কিন্তু পেডিয়াট্রিক যত দেখিয়েছি সবাই বলছে আর প্রবলেম নেই, তাই আর ইকো করায়নি। এখন সে 9 বছর। এই প্রবলেমটার জন্য কি আমাদের আবার কোনো টেস্ট করার প্রয়োজন আছে? আচ্ছা নাজমুল, উনি যে প্রশ্ন করেছেন আমি বলবো এই প্রশ্নটা খুবই সুন্দর। তাহলে উনার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, উনার বাচ্চাটা প্রিম্যাচিউর, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন প্রিম্যাচিউর হলে কিছু ডিজিজ আমাদের এমনি আমাদের মাথায় চলে আসে, তার মধ্যে কি একটা বারবার বলছিলাম পিডি, আর একটা উনি যেটা বলছেন ওনার কিছু ফুটার ব্যাপার আছে, যে কিছু ফুটা আছে বিএসডি বা এসডি। এখন যেহেতু 9 মাসে উনার এতদিনে ওনার কোনো সিমটম হয়নি এবং উনার ডাক্তাররা কিছু পান নাই আর কোনো ধরনের, সেটা কি আমরা বলি মারবার কোনো ধরনের কোনো অসংখ্য কোনো সাউন্ড বা কোনো কিছু আছে কিনা, সেগুলো উনি যেহেতু পাননি এবং উনার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, যেটা বললাম কমন সমস্যা কি বারবার ঘন ঘন ঠান্ডা কাশি বা নিউমোনিয়া হওয়া, বাচ্চার ওজন না বাড়া, বাচ্চা খেতে গেলে ঘামে যাওয়া, বাচ্চা খেতে কষ্ট হওয়া, এগুলো যদি না হয় তাহলে আমি বলবো ওনার বাচ্চার কোনো সমস্যা নাই। তারপর আমি বলতে চাই উনি একটা ফাইনালি এই করোনা পরিস্থিতি চলে গেলে একটা ফাইনালি একটা চেক ইকো করে পুরোপুরি কনভিন্স হওয়াটাই ভালো। কারণ অনেক সময় অনেক সাউন্ড আমরা কানে পাই না, কিন্তু আমরা ইকো করে হয়তো দেখা যেতে পারে, সেটা তুমি জানো। তো আমি বলবো উনি এখনই জরুরি কিছু নাই, করোনা পরিস্থিতি যাক, উনি একটা জাস্ট চেক ইকো করে কনভিন্স হয়ে যেতে পারেন ওনার বাচ্চা ভালো আছে। তবে আমি মনে করছি ওনার স্টেশনে ওনার বাচ্চার কোনো সমস্যা নাই। ধন্যবাদ স্যার। ভিউয়ার্স যে নিয়ে কোশ্চেন করেছিলেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তরটা। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন স্যারের কাছে, যে আমার মেয়ের বয়স 6 বছর, ওর ওজন 22 কেজি, ওর মার সাউন্ড আছে, ডাক্তার বলেছেন কোনো সমস্যা প্রথমত নেই, হবে লেখে নেই, ইকো নরমাল, এই সাউন্ড কি এমনিতে ঠিক হয়? নাজমুল, এটাও তো ভালো প্রশ্ন আমি বলবো। তাহলে উনি একটা সাউন্ড পাচ্ছেন বা উনার ডাক্তার একটা সাউন্ড পাচ্ছেন, যেটা উনাকে জানিয়েছেন, উনি এই জন্য হয়তো ওরিড হয়েছেন যে 6 বছরের বাচ্চা আমার ওজন। তাহলে আমরা এখানে নাজমুল আমরা পয়েন্ট পাচ্ছি 3টা। একটা হচ্ছে উনার বাচ্চা বয়স 6 বছর এবং উনার বাচ্চা 22 কেজি। তাহলে উনার বাচ্চার বয়স অনুযায়ী উনার ওজনটা ঠিক আছে। তাহলে এমন কোনো সমস্যা তার হিডেন নাই যেটা তার সমস্যা ক্রিয়েট করছে। ইন দ্য মিন টাইম নিশ্চয়ই উনি একজন কোয়ালিফাইড ডাক্তার দেখিয়েছেন, উনি মার দেখার চেষ্টা করেছেন, হয়তো পেয়েছেন, কিন্তু ইকো করে নর্মাল এসছে। তাহলে এটা কি দাঁড়ালো? সাউন্ডটা তাহলে কেন? তাহলে এটাকে আমরা বলি ফাংশনাল মারমার। হ্যাঁ, অনেক সময় আমরা ফাংশনাল মারমার পাই, দ্যাট ইজ নর্মাল। অনেক বাচ্চার ক্ষেত্রেই ফাংশনাল, আমি ওই ভিউয়ার্সকে বলবো যে এই শব্দগুলো আমরা অনেক বাচ্চাকেই পাই। এগুলো পজিশন চেঞ্জ করলে, শ্বাস প্রশ্বাসের সাথে এগুলো অনেক কিছুর একটা ভ্যারিয়েশন হয়। তাহলে এইটা নিয়ে আপনি যদি ইকো নর্মাল হয়, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। অনেক বাচ্চা, এটাকে আমরা ফাংশনাল মারমার বলি, অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা নিজেরাও নর্মাল। ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ ভিউয়ার যে প্রশ্ন করেছিলেন আপনি বুঝতে পেরেছেন। আমাদের এই সেশনের শেষ কোশ্চেন, যে আমার মেয়ের বয়স 7 বছর, কোনো খাবার খেতে চায় না, জোর করে খাবার খাওয়ালে কিছু সময় পর পর পায়খানা করে, কি করতে পারি? এটা উনি একটা শিশু বিশেষজ্ঞের জন্য প্রশ্ন করেছেন। ঠিক আছে, আমার আরেকটা পরিচয় এখন বেরিয়ে আসবে, শিশু বিশেষজ্ঞের পরিচয়টা বেরিয়ে আসবে। জি স্যার। তাহলে যিনি বলেছেন যে ওনার বাচ্চা 7 বছর এবং উনি বাচ্চা খেলেই বা পায়খানা করতে যাচ্ছে, ইনফ্যাক্ট আজকে আমি চেম্বারে একটা হুবহু এই সমস্যার একটা পেশেন্টকে আমি ডিল করলাম আজকে। তো ব্যাপারটা এরকম, অনেক বাচ্চাটা গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স হয়ে যায়। বাচ্চারা খেলে সাধারণত মিল্ক জাতীয় প্রোডাক্ট বা ডিমের হলুদ অংশ খেলে বাচ্চাদের এই সমস্যাগুলো হয়। তাহলে এবং গরুর দুধ খেলে অনেক বাচ্চার এই সমস্যাগুলো হয়। তাহলে আমি ওনাকে বলবো যে প্রথমেই আপনি যদি মিল্ক জাতীয় প্রোডাক্ট বা একটু ফ্যাটি খাবার বা চর্বি জাতীয় খাবার আপনি অফ রাখুন। যদি এরপরও সমস্যা হয়, আপনাকে অবশ্যই শিশু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এই অর্থে আমরা দেখবো কিছু রোগে, সিস্টেমিক ডিজিজেও কিন্তু এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইভালুয়েশন করতে হবে। এটা ইভালুয়েশন ছাড়া আপনাকে বলা মুশকিল। তবে আপাতত আপনি ডায়েটারি পদ্ধতি যান, আপনি এই ধরনের ফ্যাটি খাবার, দুধ বা গরু দুধ এগুলো বন্ধ রাখেন, আমি মনে করছি ইমপ্রুভ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। ধন্যবাদ স্যার। এখন আমরা আবার আমাদের রেগুলার প্রোগ্রামে চলে যাব। আমি দিনা আমিনকে পরবর্তী প্রশ্ন করার জন্য অনুরোধ করবো। দিনা আমিন।
এই সাগরকে আমি ধন্যবাদ ডাক্তার নাজমুল। জি স্যার। আমিরকে দেখলেই তো ভয় লাগছে, কি কোশ্চেন করবে আল্লাহ জানে। ধন্যবাদ স্যার, আবারও সবাইকে আমন্ত্রণ আমাদের লাইভ প্রোগ্রামে। আজকের বিষয় ছিল শিশুদের জন্মগত হৃদরোগ, বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশের প্রেক্ষাপটের চিকিৎসা। আমি সত্যি মুগ্ধ, স্যার এত সুন্দর করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যে বিষয়গুলো আসলে আমাদের অনেক চিন্তার বিষয় ছিল, আমরা অনেকেই এগুলি বুঝতাম না বা ভাবতেই পারতাম না। এবং শিশুদের যে হার্টের প্রবলেমটা, এটা সব অভিভাবকদের কাছে বিশাল চিন্তার বিষয়। স্যার আপনি এত সুন্দর এবং এত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি সত্যি মুগ্ধ। এবং স্যার আপনাকে আমরা আমাদের ই ডক্টরস গ্রুপের লাইভ প্রোগ্রামে পেয়ে সত্যি আনন্দিত। ধন্যবাদ। স্যার আমার এখনকার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যাদের হার্টের ছিদ্র থাকে তাদের খুব ঘন ঘন নিউমোনিয়া হয়, নিউমোনিয়া রোগটা বেশি হয়। কোন ধরনের ছিদ্র থাকলে নিউমোনিয়া রোগটা বেশি হয়, শিশুদের প্রকোপটা বেশি থাকে, এবং এক্ষেত্রে তাদের করণীয় কি? হ্যাঁ, আবারও আমি বলবো যে আসলে আমি অ্যাপ্রিশিয়েট করছি তোমরা আজকে বোধহয় গ্রাউন্ড ওয়ার্ক করে এস্টাবলিশ করছো, তোমাদের যে প্রশ্নগুলো পড়ছো এগুলোই আসলে আমরা কমন পিপলকে জানাতে চাই। তো প্রথমে তোমাদের তিনজনকে আমি ধন্যবাদ জানাবো, ঠিক এই ইনফরমেশন গুলোই জানানো উচিত, বুঝতে পেরেছো? তাহলে ফুটার কথা যেটা বললে, ডেফিনেটলি আমি কমন যেগুলো বললাম ভিএসডি, এএসডি, পিডিএ, তার মধ্যে এএসডিটা সাধারণত সিমটম লেস থাকে, এটাই হলো সমস্যা। যেমন অনেক মহিলা দেখা যাচ্ছে অপারেশনের সময় করতে গিয়ে ধরা পড়ে তার হাতে একটা এএসডি আছে, তাহলে সাধারণত এএসডির প্রেজেন্টেশনটা 20 বছর 30 বছরের পরে হয়, 40 বছরের দিকে হয়, যদি না হার্টের ফুটাটা এএসডিটা বড় হয়ে থাকে। যদি বড় ফুটা হয় তাহলে এটা জন্মের পরপরই সে বলবে, কিন্তু ইউজুয়ালি সাধারণত এটা পরে সিমটম প্রকাশ করে। কিন্তু ভিএসডি ফুটাটা আমরা বলবো 3 মাসের পরে সিমটম গুলো বারবার ঠান্ডা কাশি, নিউমোনিয়া এরকম হয়। তাহলে যখনই একটা 3-4 মাসের বাচ্চা মা আমাদের কাছে আসে, আমরা সবসময় মাথায় রেখেই কিন্তু আমরা তার হার্ট বলো, লাং বলো অস্কালটেট করি, আমরা খোঁজার চেষ্টা করি কোনো মারমার আছে কিনা, এবং মারমার যদি থাকে আমি আমার শিশু বিশেষজ্ঞ সকল ডাক্তার ভাইদের শ্রদ্ধা করে এবং তাদেরকে জানাতে চাই, আপনারা প্লিজ এটা খুঁজবেন। খুঁজে যদি মনে হয় কোনো বারবার ঠান্ডা কাশি লাগছে, সব ডাক্তারই জানেন একজন শিশু কার্ডিওলজিস্টের প্রপার ইকো। যেটা মুশকিল হচ্ছে আমাদের দেশে যেটা সমস্যা, যে আমাদের দেশে ইকো গুলো বাচ্চাদের কার্ডিওলজি সেক্টরে যদি এখনো গ্রো করেনি, আমাদের ইকো গুলো অনেকগুলো অ্যাডাল্ট ইকো যারা করেন ওনারাও জানেন, নিশ্চয়ই জানেন ওনারা করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা শিশুদের ইকোতে কিছু বেসিক জিনিস আমরা জানতে চাই, সেই জিনিসগুলো আসলে একজন শিশু কার্ডিওলজিস্টই ব্যাপারটা বের করার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই একজন মা যদি দেখেন বারবার ঠান্ডা কাশি লাগছে, তাহলে সেটা ভিএসডি, আমরা তুমি যেটা প্রশ্নটা করছো, আমরা কমনলি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এই রোগের ক্ষেত্রেই খুব ঘন ঘন ঠান্ডা কাশি কমনলি হয়, তবে এএসডি তো হতে পারে যদি সেই ফুটাটা বড় হয়। ধন্যবাদ স্যারকে, স্যার এত সুন্দরভাবে জিনিসগুলো সহজ করে পরামর্শ দেওয়ার জন্য। আর ধন্যবাদ স্যারকে। তো স্যার খুবই সহজ করে, আর কি বলবো, আমি খুবই মুগ্ধ। আমরা সবাই মুগ্ধ। তো স্যার আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা আবারও স্মরণ করি আমাদের কতদিন আগে আমাদের আব্দুর রকিব স্যারকে হত্যা করেছে নৃশংসভাবে সন্ত্রাসীরা। জাতির সূর্য সন্তানকে এভাবে হত্যা করার তীব্র নিন্দা জানাচ্ছি ই ডক্টরস গ্রুপের পক্ষ থেকে। আমি ই ডক্টরস গ্রুপের পক্ষ থেকে এবং একটা নিউজ জনগণের কাছে পৌঁছাতে চাই। বাংলাদেশে 1,08,000 ডাক্তার বিএমডিসি রেজিস্ট্রেশন অনুযায়ী, এর মধ্যে অনেক ডাক্তার মারা গেছে, অনেক ডাক্তার রিটায়ারমেন্টে চলে গেছে। এর মধ্যে যদি আপনার ডাক্তাররা প্রায় 40 জন ডাক্তার মারা গেছে, আর আপনারা যে এরকম নৃশংসভাবে মানুষ ডাক্তারদের উপর আক্রমণ করেন, তাহলে একটা সময় আর আপনারা নিজেদের চিকিৎসার জন্য আর ডাক্তারদের খুঁজে পাবেন না। এখন ডাক্তারদের আপনার বাঁচিয়ে রাখতে হবে। একটা বিল্ডিং তৈরি করতে 1 বছরে পারবেন, কিন্তু একটা ডাক্তার কিন্তু 1 বছর তৈরি করতে পারবেন না, দীর্ঘ সময় লাগবে। তো আপনার একটা সময় বলা হতো যে কৃষক বাঁচতে হলে দেশ বাঁচবে, কৃষক ধান চাষ করবে, সে ধান খেয়ে মানুষ বাঁচবে। এখন আপনাদের বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশনে ডাক্তার যদি মানুষকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে ডাক্তারদের বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমরা একটু আমাদের কোশ্চেনে চলে যাই। স্যার এখন তো সবচেয়ে মানুষ যেগুলা কোমরবিডিটি নিয়ে মারা যাচ্ছে, তাহলে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বাচ্চাদের, এটাও তো একটা কোমরবিডিটি। এখন কোভিড-19 এর যে বাচ্চাগুলা সিচুয়েশনে কনজেনিটাল হার্ট ডিজিজের বাচ্চাদের জন্য যে কি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে তারা সার্ভাইভ করতে পারে, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা ফেস করতে পারে, কি সতর্কতা আপনার পক্ষ থেকে পরামর্শ থাকবে তাদের জন্য?
আচ্ছা আমরা অবশ্যই যেটা আমরা বলেছি যে কোমরবিড কন্ডিশন করোনা ভাইরাসের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা যেগুলো বলি যে ডায়াবেটিস, যদি কোনো ধরনের কোনো হেমাটোলজি বা ক্যান্সারের রোগী হয়, অ্যাজমা রোগী সবাই জানে, শ্বাসকষ্টের রোগী, কিন্তু যেই জিনিসটাকে কেউ আলাপ করে না, যদি হার্টের কোনো রোগী হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, তুমি বুঝতেই পারছো, ওই যে একটা বিএসডি কথা বললাম, সেই বাচ্চা তো নিউমোনিয়া এমনিই হবে। এখন একটা করোনা সিচুয়েশন, তার যদি আরো সুপার ইম্পোজ নিউমোনিয়া হয়, সে তো আরো মরবিড কন্ডিশনে চলে যাবে। দ্যাট ইজ, এটাই আমরা বলতে চাই যে যে কো অ্যাসোসিয়েশন, একটা হার্ট ডিজিজের বাচ্চাকে তোমাকে এই করোনার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। তার যদি ঠান্ডা কাশি বা নিউমোনিয়া এগুলো অ্যাগ্রাভেট করে, অবশ্যই আমার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এখন মুশকিল হচ্ছে করোনার সময় আমরা বলবো যে ডাক্তারের এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে অনেকে নিতে চান না, কিন্তু আমরা বলবো যারা এই ধরনের কোমরবিড কন্ডিশন আছে, অবশ্যই তার ডাক্তারের সাথে যোগাযোগ করা, প্রয়োজনে তার সাথে ভিডিও কলে বা ফোন কলে তার পরামর্শ নেওয়া। কারণ করোনার সময় যদি কারো এই কোএক্সিস্টেন্ট হার্ট ডিজিজ থাকে, সেটা কিন্তু তাকে অবশ্যই ফ্যাটালিটি কেস, যেটা আমরা বলি যে গ্রস যে ফ্যাটালিটি, আমি বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি, মৃত্যু হার কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে সেটা একটা প্রশ্ন। তাহলে অবশ্যই যাদের বাচ্চাদের হার্ট ডিজিজ আছে, তারা অবশ্যই এই সময় সতর্ক থাকবে, তারা আরো বেশি সতর্ক থাকবে। অ্যাকচুয়ালি আমি বলি যে মা বাবারাই কিন্তু রোল মডেল। এখন তুমি যেটা তোমার মা বাবার সামনে বাচ্চার সামনে করবে, তো সে বাচ্চা সেটাই শিখবে। আমি এই ধরনের হার্ট ডিজিজের বাবা মাদেরকে বলবো, আপনারা প্লিজ যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যে হাইজিন মেনটেন করা, বারবার হাত ধোয়া সেটা আপনার বাচ্চাকে শেখান, বা মাস্ক ব্যবহার করা, হাঁচি আসলে দরকার হলে আমরা কোনোই দিয়ে, অনেকে হাতে দিচ্ছেন, আমরা বলবো এটা দিয়ে ঠেকানো। তো এই জিনিসগুলো যদি আপনি হাইজিন বাচ্চাকে শেখান, আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। আর বাচ্চারা ঠান্ডা কাশি লাগলে তাদের একটা প্রবণতা হচ্ছে বারবার নাকে মুখে চোখে হাত দেওয়া। এই সময় তো আমরা অবশ্যই মা বাবাকে বলবো এটা জানি তারা অবশ্যই নিষেধ করেন, কারণ এই জিনিসটা খুবই খেয়াল করতে, তোমরা জানো যে এটা ছড়িয়ে পড়ে। তো সুতরাং দ্যাট ইজ দ্য মেইন থিং যে আমরা বলবো এই সময় এমনিতে তারা সতর্ক থাকবেন, যেহেতু তাদের বাচ্চাদের হার্ট ডিজিজ আছে, তারা আরো বেশি সতর্ক থাকবেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ স্যারকে। স্যার আসলে সত্যি আপনাকে ধন্যবাদ এত সুন্দরভাবে জিনিসটি বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ বাচ্চারা তো আর সতর্ক থাকবে না, সতর্ক থাকতে হবে গার্জেনদেরকে। তো সুপ্রিয় দর্শক, ই ডক্টরস গ্রুপের পক্ষ থেকে আপনারা জানতে পারলেন যে আপনাদের বাচ্চাদের সুস্থতা নির্ভর করতেছে আপনাদের সতর্কতার উপর। কারণ আপনারা স্বাস্থ্যবিধি মেনটেন করেন এবং আপনারা নিরাপদ থাকেন, তারপর আপনাদের বাচ্চাদেরও নিরাপদ রাখেন। আমি নেক্সট প্রশ্নের জন্য দিনামিনের কাছে চলে যাব। দিনামিন। ধন্যবাদ ডাক্তার আমির, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন অভিভাবকগণ, তারা খুব মনোযোগ দিয়ে আজকে লাইভটি শুনবেন, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ চলছে এবং আমাদের স্যার এত সুন্দর করে বুঝাচ্ছেন আর কি, একদম পানির মতো সহজ হয়ে যাচ্ছে সব বিষয়গুলো। আশা করি সবাই সেগুলো মেনে চলবেন। স্যার আমরা জানি আপনি শিশুদের হার্টে রিং পরান এবং বাচ্চাদের যে এসডি থাকলে সেটা ক্লোজ করেন। এই জটিল অপারেশন গুলো স্যার আপনি কিভাবে করেন সে সম্পর্কে আমাদের একটু বলবেন, এবং এগুলো আমাদের দেশে এর ব্যয় কেমন, সহজলভ্যতা কতটুকু, কোথায় গিয়ে করাতে পারে? একটা সময় তো মানুষ এটা চিন্তাই করতে পারতো না যে বাংলাদেশেও এটা সম্ভব। আচ্ছা দিনা, আমি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু আমার মনে দুঃখের কথাটা বলি। আমি ইন্ডিয়াতে যখন ছিলাম, আমি ওই নারায়ণায় থাকতাম, ও উল্টা দিকের একটা বিল্ডিং এ ভাড়া থাকতাম আমি। ঠিক তার তলায় একটা চায়ের স্টল ছিল। আমি তোমার প্রশ্নের উত্তরই দিচ্ছি, একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসছি আমি। তো দেখো, তুমি যেটা বলছো তাই, আসলে আমাদের দেশের মানুষের ভোগান্তি কোথায় দেখো। তারা আমার কাছে চায়ের দোকানদার বলছে যে স্যার, ওর নাম আমার কাছে দুঃখ করছে, স্যার আপনাদের দেশের থেকে এসে এই যে হার্টের ফুটা বন্ধ করতে আসে, লাখ লাখ টাকা খরচ করে যায়, আপনার দেশে স্যার আপনারা পারেন না। আমার খুব খুব খারাপ লাগলো শুনে। হ্যাঁ, যে আমার সামনে চিটাং থেকে ভদ্রলোক আসছেন, বলছে যে স্যার আমার তো এই পর্যন্ত 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো আমরা দেখো যে লাখ লাখ টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, অথচ এটা আমাদের দেশে কিন্তু আছে। জনগণের যে একটা বিদেশ যাওয়ার প্রবণতা, এটা আমি আর কি বলবো, এটা একটা কারণ হতে পারে, অনেকেই জানে না। আমাদের দেশে এখন অনেক ভালো কাজ হয়। এই যে ফুটা যেগুলো আমি বলছি, নারায়ণতে আমি দেখতাম লক্ষ লক্ষ টাকা একজন মানুষের বিল হচ্ছে, তারা বাংলাদেশের জন্য আলাদা সেন্টার করেছে। আমি একজনের বিল শুনতাম 3.5-4 লাখ টাকা। তুমি যদি টাকার প্রশ্নটা করলে, আমি সেই উত্তরটা উল্টা ঘুরিয়ে আনছি। তাহলে এই দেশে এগুলো সম্ভব এবং অত্যন্ত কম খরচে সম্ভব। তাহলে কোথায় সম্ভব? আমি কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেছি। সেটা হচ্ছে বিএসএমএমইউ, এটা আমাদের সব পিজি হাসপাতাল, প্রাক্তন পিজি হাসপাতাল সবাই জানে। বিএসএমইউ পেডিয়াট্রিক কার্ডিওলজি, এই ফুটাগুলো বন্ধ করা হয় এবং অত্যন্ত কম খরচে এটা বন্ধ করা হয়। সেটা কত? যদি তার আগে আরো প্রতিষ্ঠান যেহেতু প্রশ্ন করেছে আর কোথায় কোথায় হয়, তাহলে বিএসএমইউ তে হয়
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, যেটা এখন তাদের মা ও শিশু বিভাগ, যেটা টোলারবাগে আছে, মিরপুর 1-এ, যেটা টোলারবাগে বাংলা কলেজের পাশে, সেখানে হয়। NICVT তে হয়, শিশু হাসপাতাল হয়, এবং খুব কম খরচে হয়। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা? সাধারণত একটা বিএসডি এসডি তুমি যদি মোটা টাকা হিসাব করো, সাধারণত 1,50,000 থেকে 1,80,000 টাকা খরচ হয়। তুমি নিজের দেশে বসে, নিজের ঘরে বসে তুমি জাস্ট আসা যাওয়া করে তুমি ট্রিটমেন্ট করছো, আর সেখানে ইন্ডিয়াতে যে তোমার কত খরচ হয় তুমি চিন্তা করে দেখো। তাহলে প্রথম কথাই যেটা। দ্বিতীয় ইনফরমেশন যেটা খুবই জরুরি, আমি জানাতে চাই, এটাও তোমার ডক্টরসের বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো এটা মেসেজ। আমাদের বিএসএমইউতে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে কিন্তু এখন যথেষ্ট অনুদান দেওয়া হয়। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এখানে বেশ ভালো রকম অনুদানও দিয়েছেন। এই ইনফরমেশনটা অনেকেই জানেন না। তাহলে এই ইনফরমেশনের উদ্দেশ্য হচ্ছে, অনেকে যারা যদি কোনো সার্টিফিকেট জোগাড় করতে পারেন, উপজেলা চেয়ারম্যান বা তাদের কিছু প্রেসক্রাইব ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী তাহলে অপারেশনের টাকা এবং ফুটা বন্ধ করার যে ডিভাইসের টাকা, হয়তো মিনিমাম অ্যানেস্থেসিয়া চার্জটা তারা রাখছেন, ফ্রি অফ কস্টও কিন্তু হচ্ছে অনেক পেশেন্ট। আমি কি জানাতে পারলাম দিনা? অনেক পেশেন্ট কিন্তু ফ্রি হচ্ছে। তুমি বুঝে দেখো, 1,80,000 টাকা, 2 লাখ টাকা ফ্রি অফ কস্ট। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পেডিয়াট্রিক, আমি জানি না অন্য হাসপাতালগুলোতে কি অবস্থা, যেগুলো নাম বললাম বাকি 3টায়, নিশ্চয়ই হয়তো তাদেরও ব্যবস্থা আছে, আমি তাই বলবো। কিন্তু বিএসএমইউতে এই ব্যবস্থা আছে। জি স্যার, জি স্যার। বিনা পয়সাতে তারা কিন্তু অপারেশন হয়ে যেতে পারে। তাহলে আমি বলবো, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, ভাই আপনারা সবাই প্লিজ, আপনি আপনার ডাক্তারকে দেখান, আপনার শিশু কার্ডিওলজিস্ট আপনাকে জায়গা মতো পৌঁছে দেবে। আপনাদের সব ডাক্তারই সব রোগীর ভালো চায়। কোনো ডাক্তারই কখনো কোনো রোগীর ক্ষতি করা, এই যে ডাক্তারদের মারছে, ডাক্তারদের যে ডক্টর বললো, আমি বলবো সব ডাক্তার প্রথমেই চায় একটা রোগীর ভালো। কোনো, আমি বিশ্বাসই করি না কোনোদিন কোনো ডাক্তার কোনো রোগীর সজান্তে বা সজাচিত ভাবে ক্ষতি করেছে। হ্যাঁ, ভুল তো সবারই হয়, সেটা তো আছেই, এটা কেউ ভুলের বাইরে না। তাহলে আপনাদের জন্য ইনফরমেশন, আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করুন, এবং বাংলাদেশে এটা হচ্ছে, এবং 1.5 লাখ থেকে 1,80,000 টাকায় হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি অনুদান বা সরকারি সাহায্য পাওয়ারও সুযোগ আছে, যেটা বিএসএফ এবং শিশু কার্ডিওলজি বিভাগে আমি আপনাকে কনফার্মই করে দিলাম সেখানে পাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এত আসলে অনেক তথ্য আমাদের জানা ছিল না। আমরা অনেক তথ্যই জানি না, যার কারণে দেশের অনেক সম্পদ দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে স্যারদের মধ্যে এরকম গোল্ডেন বয়, সূর্যের সন্তান আছে, যারা আমাদের দেশের মানুষকে বেশি সেবা দিতে পারছে। এত সুযোগ রয়েছে স্যার, এই জন্য আমাদের এই বিষয়টা অনেকেরই জানা ছিল না। মানুষের বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা যাতে কমে যায়, এবং আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকুক, এবং আমাদের দেশের চিকিৎসা যখন আমাদের দেশে হয়, তখন আমাদের দেশের সুনামটা হয়। মানুষ কেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবে? এই জন্য আমি বললাম যে দেখো, চায়ের দোকানদারের কাছে আমার কথা শুনতে হলো। দেখো, আমার এত খারাপ লাগলো, আমি ওই দিন রাতে ঘুমাতেই পারছিলাম না। বলে, স্যার আপনারা এটা পারেন না। তখন আমি আর উত্তর কি দেবো? মানে চায়ের দোকানদার, সে আমাকে বলছে, স্যার আপনারা এইগুলো করতে কি করতে। ধন্যবাদ স্যারকে। স্যার, আপনি না আসলে, আমাদের সময় না দিলে আমরা ইনফরমেশন গুলাই জানতাম না। হয়তো এই ডক্টরস গ্রুপ মানুষকে কিছু হলেও কিছু ইনফরমেশন দিচ্ছে, যে আপনারা জানেন যে হার্টের ছিদ্রের অপারেশন গুলো বাংলাদেশে হচ্ছে এবং কম টাকায় হচ্ছে, এবং আপনি বিদেশে যে হয়রানি হচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, এটা যদি আমাদের দেশে করা যায়, এই ইনফরমেশন গুলো আমরা এই ডক্টরস গ্রুপের মাধ্যমে স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম। স্যারকে ধন্যবাদ। স্যারের কাছে আমরা আরেকটা নেক্সট একটা কোশ্চেনে চলে যাবো। এখন যে স্যার, যে ডেক্সামেথাসোন, যে করোনা রিলেটেড একটা কোশ্চেনে চলে যাব স্যার। এখন করোনা ট্রিটমেন্ট তো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আমরা দেখছি না, হয়তো ইমিউনিটির জন্যই মানুষ বেঁচে যাচ্ছে বা মারা যাচ্ছে। স্যার, ডেক্সামেথাসোন নিয়ে খুব আলোচনা। স্যার, ডেক্সামেথাসোন করোনা ট্রিটমেন্টে কতটুকু কার্যকর, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, আমি প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে তো আসলে হুজুগে যাতে এই একটা কথা হয়। আজকেও তো আমার বলবো, আজকেও সেই একই এক্সপিরিয়েন্স। আমার এক রোগী আসছে, সে ইভারমেকটিন সব কিনা আমার কাছে নিয়ে আসছে, স্যার কোনটা রাখলে ভালো হয়। স্যার আমি আর কি বলবো, আমি হতভম্ব হয়ে গেলাম। তা আমি বললাম, এগুলো ড্রাগের ডোজ জানেন? বলে, না, ডোজ জানার জন্য স্যার আপনার কাছে আসলাম। আমি আর উত্তর আর আমার কাছে দেওয়ার নাই। যে উত্তরটা উনাকে আমি দিয়েছি, সেই উত্তরটা আমি তোমাকে এবং তোমার মাধ্যমে ডক্টরসের ভিউয়ার্সদের দিচ্ছি আমি। তাহলে প্রথম কথা হচ্ছে, ডেক্সামেথাসোনের কোনো প্রমাণিত সত্য এখনো পাওয়া যায়নি। তবে ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে ট্রায়ালে আমরা দেখেছি, যে রিকভারি ট্রায়াল, যে সমস্ত পেশেন্টগুলো মরবিড কন্ডিশন আছে, ক্রিটিক্যাল পেশেন্ট, তাহলে ক্রিটিক্যাল কতগুলো আমরা ক্যাটাগরাইজেশন করি করোনা ভাইরাস। এটা হচ্ছে মাইল্ড, নো সিমটম, মাইল্ড সিমটম, মডারেট সিমটম, সিভিয়ার সিমটম, ক্রিটিক্যাল।
ক্রিটিক্যাল কারা, যারা ভেন্টিলেটর আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1/3 অফ ডেথ এক্সামিনেশন দেওয়ার পর 1/3 অফ ডেথ কমিয়ে আনা হয়েছে গত কিছুদিন বেশ কিছু ট্রায়ালে। আর যে সমস্ত পেশেন্টের অবশ্যই অক্সিজেন লাগছে, সেই সমস্ত পেশেন্টের যদি এক্সামিনেশন দেওয়া হয় তাহলে তাদের 1/5 মৃত্যুর হার কমে আসছে। আমি সবসময় তথ্য উপাত্ত দিয়ে সবকিছু বলার চেষ্টা করি, আমি কখনো কোনো ভেগ কথা বলি না। তাহলে তোমাকে একদম একদম রিসেন্ট ট্রায়ালের তথ্য আমি দিলাম। বাট ইট হ্যাজ গট নো রোল ইন মাইল্ড টু মডারেট, ইন এ সেন্স মডারেট কেস। তাহলে যে সমস্ত বাচ্চাদের, বা বাচ্চাই বললাম, আমি যেহেতু বাচ্চার ডাক্তার, বড়দের ক্ষেত্রে একই কথা, মাইল্ড টু মডারেট সিমটমে এক্সামিনেশন কোনো রোলই নাই। তবে হ্যাঁ, যারা গ্রেভ কন্ডিশন ভেন্টিলেটরে আছেন তাদের ক্ষেত্রে 1/3 পেশেন্টের মৃত্যু হার কমানো হয়ে গেছে, দেখা গেছে যে বেশ ভালো কাজ করেছে। কিন্তু সেটা তো অবশ্যই হসপিটাল সেট আপে এবং বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে। কেউ যদি নিজে এক্সামিনেশন খায় তাহলে সে কিন্তু সমূহ বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি যে এক্সামিনেশন বেশ কিছু স্টেরয়েড, এটা গ্লুকোকর্টিকয়েড, এটা অত্যন্ত সাইড ইফেক্ট আছে। এটা খেলে কি হতে পারে আমরা সবাই জানি। আমি বাচ্চাদের কথাই বলবো, বাচ্চাদের অনেক বাচ্চা অসংলগ্নভাবে মোটা হয়ে যেতে পারে, মুখে চুল দাড়ি গজাতে যেতে পারে, সেই সাথে বাচ্চা লম্বায় খাটো হয়ে যেতে পারে। এছাড়া তো অন্য ডিজিজ আছে, সেগুলো বলছি আমরা আছে। তাহলে কেউ যদি নিজেই এক্সামিনেশন নিজেই প্রেসক্রাইব করে খায় তাহলে কিন্তু অত্যন্ত সমূহ বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি তোমার প্রশ্ন উত্তর, এক্সামিনেশন এক্স ইন এ ওয়ে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটাকে এখন এনকারেজ করেছে দেওয়ার জন্য, বা ট্রায়াল চালাতে বলেছে। কিন্তু অবশ্যই এটা গ্রেভ স্টেজ বা ক্রিটিক্যাল স্টেজ, যেই লোক বা যেই বাচ্চা ভেন্টিলেটরে আছে অথবা যার রিগোরাস অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা ডেক্সামেথাসোন সম্পর্কে আমরা অনেক কিছু একটু কনফিউশন ছিলাম, স্যারের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হলাম এবং সবাই জানতে পারলো যে সবার জন্য ডেক্সামেথাসোন নয়, যাদের জন্য দরকার তাদের জন্য। আপনারা মরির মতো কিনে বাসায় রাখবেন না এবং বাসায় খাবেন না, স্যারদের পরামর্শ নিয়ে তারপরে যদি প্রয়োজন হয়, স্যার যদি বলে তাহলে ডেক্সামেথাসোন খাবেন। কারণ আপনারা যদি মনে করেন যে এটা বা এই ধরনের ওষুধ তুমি জানো এটা শরীরের ইমিউনিটিকে আরো ডাউন করে দেয়, তাহলে কেউ যদি এমনি খায় শরীরের যে ন্যাচারাল ইমিউনিটি আরো ডাউন হয়ে যায়। তাহলে একটা মানুষের করোনা ভাইরাস ইমিউনিটি সে ডাউন অবস্থা, যদি আরো তাকে ডাউন করে দেয় তাহলে এটা তো যে করবে সে এখন সে বুঝতেই পারছে। তাহলে কি এখন তুমি যদি আগুনে আরো আগুন ঘি ঢালো তাহলে তুমি তোমার দায়িত্বেই ঢালতে হবে, তাহলে তার কিছু করার নেই, কেউ থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি ভিউয়ারদের বলবো স্যারের মাধ্যমে যে আপনার ডেক্সামেথাসোন করোনা ট্রিটমেন্ট বলে আপনারা কিনে বাসায় বস্তা করে রেখে দিন না, যার প্রয়োজন পরে সে আর খুঁজে পাবে না। তাহলে আমরা ই ডক্টরস গ্রুপের পক্ষ থেকে এতটুকু অন্তত যদি একটা মেসেজ আপনাদের পৌঁছায় দিতে পারি যে ডেক্সামেথাসোন সবার জন্য না, আপনারা মানে হুজুগে বাঙালির মতো কিনে বাসায় রেখেন না, ফার্মেসিতে রাখতে দেন, যার প্রয়োজন হবে সে ব্যবহার করবে, মানুষকে বাঁচতে সহযোগিতা করেন। আমি ভিউয়ার কোশ্চেনের জন্য নাজমুলের কাছে চলে যাব। ডাক্তার নাজমুল। হ্যাঁ, স্মাইলিং ডক্টর, এটা হাসি দাও, তুমি একটা হাসি দাও গে। ঠিক আছে, বলো। শুনতে পাচ্ছি না নাজমুল, শুনতে পাচ্ছি না, আনমিউট করা মনে হয়। সরি, মিউট ছিল, সরি। হ্যাঁ, মিউট ছিল। ধন্যবাদ স্যার। ভিউয়ারদের কোশ্চেনে আমরা চলে আসি। গার্জিয়ানের কোশ্চেন ছিল যে আমার মেয়ে প্রিম্যাচিউর ছিল, এখন বয়স 3 বছর, ওজন ভালো, ব্রেইন ভালো, গ্রোথ ভালো, কিন্তু ওর ASD 2 আছে। জানুয়ারিতে ইকো করে ডাক্তার নাজমুল সাউন্ডে প্রবলেম। না, ঠিক আছে ঠিক আছে। ডাক্তার বলছে যে কি জানুয়ারিতে ইকো করে ডাক্তার বলছে ভালো আছে, সমস্যা হচ্ছে বেশি দৌড়াদৌড়ি করলে কাশি শুরু হয়, ওর বুকে আওয়াজ হয়। এখন কি করণীয়? আবার একটু পর ভালো হয়ে যায়। তাহলে যেটা আমরা বলি না, ওনার যেটা তথ্য যেটা ওনার ASD সেকেন্ডাম আছে, তাহলে আমি একটা প্রশ্ন উত্তর আমি দিচ্ছিলাম যে ASD সেকেন্ডাম আমরা ওয়েট করতে পারি বন্ধ হওয়ার জন্য। ওনার বাচ্চার বয়স 3 বছর, কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওই যেটা বললেন এফোর্ট ইনটলারেন্স। ওনার যে সমস্যা সেটা আমাদের ডাক্তারি ভাষায় তোমরা জানো, আমরা সবাই ডাক্তার, আমরা এফোর্ট ইনটলারেন্স বলি, এবং ইজি ফ্যাটিগেবিলিটি, বাচ্চার কষ্ট হচ্ছে। তাহলে বাচ্চার শান্টিংটা ওই সময় খুব বেশি হচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে অবশ্যই ওনার ইকো করতে হবে, ওনার ফুসফুসের রক্তচাপটা দেখতে হবে কি অবস্থায় আছে, তাহলে আমরা পরবর্তী ওনার চিকিৎসার মোড অফ প্ল্যান করবো। এমনি তো আমি বললাম ASD আমরা 4 বছর পর্যন্ত এমনি ওয়েট করি, 4 বছরের ভিতরে যাদের ভালো হয় তাদের ভালো হয়ে যায়। ওনার বাচ্চার বয়স 3 বছর, মানে উনি বর্ডার লাইনে আছে।
এখন আগামী 3 মাস পরই ওনাকে রেগুলার ইকো করতে হবে, ফাইনালি সিদ্ধান্তে আসার জন্য ওনার এসজিটা বন্ধ হয়েছে কিনা, যদি হয় সেটা তো একরকম, না হলে সেটা আরো বড় হয়েছে কিনা সেটা আরেক রকম। যেটা সবচেয়ে জরুরি, আমি বারবার একই কথা বলছি, আমরা ফুসফুসে রক্তচাপটা দেখবো সেটা আরো বেড়ে যাচ্ছে কিনা। যদি বেড়ে যায় তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু 4 বছর পর্যন্ত ওয়েট করে বিপদ হয়ে যাবে, সেটা এখনই বন্ধ করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? এটাই ওনার জন্য উত্তর। কিন্তু তার মানে ওনার বাচ্চার সিমটম শুরু হচ্ছে, একটু দৌড়ালে ওরা কষ্ট হয়, মানে ওর বাচ্চা ওই সময় শান্তিং বা কষ্টটা বাড়ছে, তার অবশ্যই তাকে এখন আবার ইকো করতে হবে। ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে আমার মেয়ের বয়স 4 বছর, জন্ম থেকে তার হার্টের ছিদ্র আছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তার ওজন বরাবর না হওয়ার কারণে পারি নাই। এখন তো করোনা, এর কারণে সম্ভব না, কিছুদিন পরে করলে সমস্যা হবে না তো? তাহলে যেহেতু তার ডাক্তার বলেছে অপারেশন করতে, তাহলে আমি বলেছিলাম যে আমাকে দিনা প্রশ্ন করছিল, তাহলে সবকিছুই আমরা ওই ডিভাইস ক্লোজার করি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেশনও করতে হবে। সেটা নির্ভর করছে ফুটার সাইজ এবং ফুটাটা কোথায় আছে এবং এই সমস্যার টাইপের। যেহেতু তার ওনার বাচ্চার অপারেশন কথাই ডাক্তার সাহেব বলে দিয়েছে, তাহলে একই কথা উনি যে বলেছে সেটা ওনার কি সমস্যা, ইএসডি না ভিএসডি, সেটা উনি লেখেননি, সেটা একটা আমাদের জন্য ড্রব্যাক থাকলো। কিন্তু মোটা দাগের যেটা হিসাব নাজমুল, সেটা হচ্ছে ওই একই কথা, ওনাকে ওয়েট করবো আমরা, কিন্তু সচেতন হয়ে ওনাকে ইকো করে দেখতে হবে ওনার ফুসফুসের প্রেশার বেড়ে যাচ্ছে কিনা। যদি ফুসফুসের প্রেশার একটা পর্যায়ে বেড়ে যায়, ডাক্তার সাহেব আর অপারেশন করতে পারবেন না, তার তখন এত বেশি রক্তচাপ থাকবে, ডাক্তার সাহেব অপারেশন টেবিলে নিলে আল্লাহ মাফ করুন খারাপ কিছু হয়ে যেতে পারে, সেই রিস্ক ডাক্তার সাহেবও নেবেন না। তাইলে তোমার পেশেন্টের উত্তর, ওনাকে অবশ্যই উনি ডাক্তার সাহেবকে না দেখান, উনি এর যদি পারেন ইকো করে নিন, তাইলে অ্যাটলিস্ট ওই ইকো যিনি করবেন সেই ডাক্তার ওনাকে বুঝাই দেবেন যে ভাই আপনি আরো কিছুদিন ওয়েট করতে পারবেন কি পারবেন। ধন্যবাদ স্যার। আমাদের যে দর্শক কোশ্চেন করছিলেন ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী প্রশ্নটা অনেক বড়। আসসালামু আলাইকুম, আমার বাচ্চার বয়স 3 মাস, 1 মাস থেকে ওর ঠান্ডার সমস্যা, 2 মাসে আমরা ওকে ডাক্তার দেখাই, নিউমোনিয়া ধরা পড়ে, তারপর ইকো টেস্টে জানতে পারি 2টা ছিদ্র আছে। ওকে এখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে বলছে, করোনার জন্য যাচ্ছি না, যেহেতু মিরপুরটা এখন রেড জোন। ওর এখনো কাশি হচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস নেয়, হাত পায়ের তালু অনেক সাদা মুখে মনে হয়, পানিতে ভিজে থাকলে যেমন দেখায়, আর অনেক ঘামে। আমরা কি এখন ওয়েট করা উচিত নাকি জরুরি ডক্টর দেখাবো? তাহলে নাজমুল দেখো, উনি বেশ কিছু ইনফরমেশন দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা তার বয়স 3 মাস, আরেকটা হচ্ছে তার হার্টে 2টো ফুটা আছে, এই দুটো তো আমরা জেনে নিলাম। কিন্তু উনি যেটা কমপ্লেন করছেন, ওনার বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগছে এবং ওনার বাচ্চার হাতের তালু পায়ের তালু ফ্যাকাশি হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ডেফিনেটলি ওনার প্রবলেম হচ্ছে, সেটা শক লাইক ফিচার হতে পারে। উনি বলছেন ঘন ঘন শ্বাস নিচ্ছে। এখন যে কোনো আর্লি হার্ট ফেলিয়ার কিন্তু সাইন সিম্পটম এমন হয়। উনি বলছেন বাচ্চা ঘামাচ্ছে। তুমি জানো যে কোনো আর্লি হার্ট ফেলিয়ারে বাচ্চার সিস্টেমিক ইনভলভমেন্ট খুব বেড়ে যায়, তখন বাচ্চার দর করে ঘামে, খেতে গেলে হাঁপিয়ে যায় এবং সোয়েটিং হয়, হাতের তালু পায়ে সাদা হয়ে যায়। আমি মনে করছি ওনার এই সমস্যায় উনি যে সিমটম বলছেন সেটা দেখে আমি মনে করছি ওনার অবশ্যই অ্যাটলিস্ট যদি উনি কার্ডিওলজি ডাক্তার নাও দেখেন, উনি একজন শিশু ডাক্তারকে অবশ্যই এই মুহূর্তে হাতের কাছে যাকে পান তাকে একটু দেখে নেওয়াটা ওনার জন্য ভালো হবে আমি মনে করছি। ধন্যবাদ স্যার। আমাদের দর্শকদের শেষ কোশ্চেন, এটা জেনারেল পেডিয়াট্রিক্সের কোশ্চেন, যে আমার ছেলের বয়স 2 বছর 6 মাস, ওজন 10 কেজি, সে 2-1টা কথা বলে, কিন্তু আমাদের কোনো কথায় মনোযোগ দেয় না। বয়স অনুযায়ী কথা ঠিক হবে কবে? মোবাইল পাইলে মনোযোগ ওদিকে থাকে, আমাদের কি করণীয়? আচ্ছা নাজমুল, এইটা প্রশ্ন এখনকার একটা বার্নিং ইস্যু, এটা বুঝতে পারছি। এখন আগে আমাদের এসব ব্যাপারে সচেতন ছিল না। প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, আমি বলবো এটা তোমার ডক্টর শেখার জন্য আমি বলবো এটাও একটা একদিনের সেটিং হতে পারে এই বিষয়ে। এটা নিয়ে অনেক কথা বলা হয়, কারণ আমরা রেগুলার পাচ্ছি। তা আমি মনে করছি তুমি এই ধরনের সেট আপে আমার মনে হয় তুমি কোনোদিন একটা প্ল্যাটফর্ম রাখতে পারো, কারণ অনেক বাচ্চাদের কিন্তু এই সমস্যাগুলো আছে। আমি কালকেই ঠিক এই একই বয়স একই ওজনের একটা বাচ্চা পেয়েছি, একই প্রবলেম আসছে। আজকে তাকে আমি কিছু দেখেছিলাম, তার সাথে এখনো কথা হয়নি, তোমরা তো ঢুকে গেলা, এখন একটু পরে কথা বলবো।
উত্তরটা আসি আমরা। তাহলে 2 বছর 6 মাসে একটা বাচ্চা উনি বলছেন যে উনি তেমন কথা বলছে না বা কথাটা ডেভেলপ করেনি, আর সেই সাথে সে মনোযোগটা সে মোবাইলেই বেশি আছে, সে অন্য জায়গায় মন দিচ্ছে না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে একটা বাচ্চা 2.5 বছরের ভিতরে, আমরা বলি 2 বছরের একটা বাচ্চা 2 শব্দের একটা মিনিংফুল সেন্টেন্স বলতে পারার কথা, মানে যেটা ন্যাচারাল সেটা আমি বলছি। যেমন আমি খাবো, মা ঘুমাবো। 3 বছরের একটা বাচ্চা 3 শব্দের একটা মিনিংফুল সেন্টেন্স, আমি ভাত খাবো, 3টা শব্দ সেটা মিনিংফুল। গরু আকাশে ওড়ে তা হবে, যেটা মিনিংফুল, গরু ঘাস খায়। কিন্তু উনি দেখছি 2 বছর 6 মাসে সে কিছু বলছেন। দ্যাট ইজ ডেফিনেটলি আমরা বলবো এটা কনসার্ন, অবশ্যই কনসার্ন। তবে আমরা ওনার প্রশ্নের যদি আমি মানে একদম সরাসরি উত্তর দিই, আমরা বলি 3 বছর পর্যন্ত আমরা ওয়েট করতে। 3 বছর পর্যন্ত যদি ওনার স্পিচ ডেভেলপ না করে, অবশ্যই ওনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোথায় উনি যেতে পারেন? বিএসএমইউতে আছে যে নিউরো ডেভেলপমেন্ট সেন্টার ইপনা, সেখানে উনি যে দেখা করবেন, সেখানে ওনারা অ্যাসেসমেন্ট করবেন ওনার এই কথা বলার দেরিটা ন্যাচারাল কারণে নাকি অন্য কোনো সমস্যা। তাহলে কি সমস্যা হতে পারে? একটা হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন যদি কারো কম থাকে তাহলে কিন্তু তার ডিলেড ডেভেলপমেন্ট হবে। উনি যেটা জানতে চাচ্ছেন যে কথা কবে বলবে, ওনার এই বয়সে একটা বাচ্চার পুরোপুরি কথা বলার কথা, তাহলে উনি বলছেন না, এবং ওনার বাচ্চা বলছেন মোবাইলে এঙ্গেজ থাকতে। অবশ্যই এইসব ব্যাপার কিন্তু নজরে আনবো। আমি মনে করি ইন দ্য মিন টাইম উনি যেটা করতে পারেন, উনি স্পিচ থেরাপির জন্য বিএসএমইউতে একদম সুন্দর ব্যবস্থা আছে, উনি স্পিচ থেরাপির জন্য যেতে পারেন। স্পিচ থেরাপির যে ডাক্তার আছেন ওনাকে অ্যাসেস করে যদি তাদের মাথায় অন্য কিছু আসে, সেটা কি ওই যে বললাম এখন আমাদের অটিজম লাইক ডিসঅর্ডার গুলো আমরা জানি যেগুলো সামনে চলে আসছে, তাহলে ওনারা এই জন্য স্ক্রিনিং করবেন। এর স্ক্রিনিং একটা পয়েন্ট সিস্টেম স্ক্রিনিং আছে, তার একটা নির্দিষ্ট কোশ্চেন পেপারে কিছু অ্যাক্টিভিটিস দেখে তার স্ক্রিনিং করবেন, সেখানে একটা পাস মার্ক তুলতে হবে, সহজ ভাষায় বোঝালে। ওই বাচ্চাটা যদি ওই স্কোরটা না করতে পারে তাহলে বুঝতে হবে তার কোথাও কোনো প্রবলেম আছে। আশা করি এই বাচ্চা নিশ্চয়ই নাই। তবে ওনাকে আমি বলবো স্পিচ থেরাপির জন্য যেতে। তবে 3 বছর পরে যদি বাচ্চা কথা না বলে, ওনাকে বাসায় বসে থাকলে ওনার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আমরা আমাদের দর্শকের কোশ্চেন মোটামুটি শেষ। এখন আমি দিনা আমিনকে বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। আমার দিনা প্রশ্ন আমিন, আছে একটা। আচ্ছা প্রশ্ন করে করো। প্রশ্ন আরেকটা আছে, আরেকটা কোশ্চেন হ্যাঁ, আছে। একটা প্রশ্ন আছে স্যারের কাছে। স্যার, শৈশবে তো আসলে দেখা ধরে নিলাম অনেকের হার্টে ফুটো, এটা ধরা পড়লো না, তো সেক্ষেত্রে বড় হয়ে এটা কি ধরা পড়ার সম্ভাবনা থাকে, এবং এর চিকিৎসা কি রকম? চিকিৎসা কি সম্ভব? আর এই যে স্যার হার্টের যে ডিজিজ হয়, আমি একসাথেই করি স্যার প্রশ্নটা। হার্টে যে সমস্যা হয় এর হার আমাদের দেশে কি রকম, এবং জন্মের আগে কি কোনোভাবে এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া সম্ভব যে বাচ্চার যাতে হার্টে ফুটো না হয় বা কিছু, এই ব্যাপারে কি জন্মের আগে কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা স্যার? আচ্ছা ভাই, তোমরা কি আজকে পুরো হোমওয়ার্ক করে আসছো নাকি ভাই? একটা বলো দেখি। তাহলে আমি বোধহয় বেশি কথা বলে হারিয়ে যাওয়ার আগে ওর মূল ইনফরমেশনটা আগে দিয়ে দিই, যেটা তোমার ভিউয়ার জন্য খুবই জরুরি। তাহলে অবশ্যই প্রিনাটাল স্ক্রিনিং, মায়ের পেটে থাকা অবস্থায় স্ক্রিনিং করা সম্ভব, এটা আমাদের দেশেই সেটা এখন হচ্ছে। তাইলে ও দিনা যেটা প্রশ্ন করলো, তাহলে আমার গর্ভে আমার বাচ্চা কোনো হার্টের সমস্যা আছে কিনা, সেটা কিন্তু যে নর্মালি যেগুলো অ্যানোমালি স্ক্যান এগুলো তো ধরা পড়বে না। তার জন্য কার্ডিওলজিস্ট ইকো করবেন, হ্যাঁ মার শরীরেই করবেন, কিন্তু বাচ্চার হার্টকে আমরা দেখতে পাবো। এটাকে আমরা বলি প্রিনাটাল স্ক্রিনিং বলি, মানে ফিটাল ইকো বলি আমরা এটাকে। এটা কখন করা হয়? 18 থেকে 22 সপ্তাহে, মায়ের গর্ভাবস্থায় 18 থেকে 22 সপ্তাহে একজন কার্ডিওলজিস্ট ফিটাল ইকো করে বলে দিতে পারবেন তার বাচ্চার হার্টটা ঠিক আছে কিনা, কোনো ফুটা আছে কিনা বা কোনো গ্রস। হ্যাঁ, টুকটাক ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, কারণ অনেক কিছু বোঝা যায় না, কিন্তু গ্রস যদি কোনো ধরনের ডেভিয়েশন থাকে, ধরো টফ আছে, টিজিএ আছে, সেগুলো অবশ্যই ধরা পড়বে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে অবশ্যই ফিটাল ইকো একটা ফ্যাক্টর, এবং এটা আমাদের দৃষ্টি হচ্ছে বিএসএমইউ তে হচ্ছে, পিজি হাসপাতাল বা বিএসএমইউ তে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ 4 ব্লকের 4 তলা এটা হচ্ছে, ডি ব্লকের 4 তলা। আচ্ছা, তোমার প্রশ্ন দ্বিতীয় যেটা প্রথম যেটা করেছিলে, ওই যে বললাম দিনা যে ভিএসডি যদি হয় সেগুলো তোমার আসলে ধরা পড়েই যাবে, বারবার যদি সর্দি কাশি লেগে আসে, তারপর যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কিন্তু সমস্যাটা কি, যদি তার ফোঁটাটা একটু বড় থাকে এবং দীর্ঘমেয়াদী হয়, ওই যে বললাম ফুসফুসের রক্তচাপটা বেড়ে যেতে পারে। তাহলে উনি কি সিমটম নেবেন? উনি বলবেন ভাই একটু দৌড়ালে আমার পা শ্বাসফাস লাগে, সিঁড়ি উঠলে খারাপ লাগে, আমি একটু দৌড়ালে আমি তো অবসাদগ্রস্ত বোধ করি এবং শ্বাসকষ্ট হয়, এবং অনেক সময় সোয়েটিং হয়, দরদর করে ঘামছি আমি, তাহলে বুঝতে হবে যে ওনার সমস্যা সৃষ্টি হয়ে গেছে। সেটাকে ওই যেটা বললাম পালমোনারি হাইপারটেনশন। বারবার আমি একটা কথা বলছি, আমাদের জন্য এই পালমোনারি হাইপারটেনশনটা খুবই ইম্পর্টেন্ট।
যদি কারো ফুসফুসে রক্তচাপ বেড়ে যায় তাহলে উনি ওই বড় বয়সে উনি যদি আসেন ডাক্তারের কাছে, একটা পর্যায়ে ডাক্তার সাহেব আর ফুটা বন্ধ করার উপায়ও থাকবে না, ওনাকে আলটিমেটলি ওইভাবেই তার জীবনটা শেষ হবে। তার মানে কোনো চিকিৎসাই তার আর করা সম্ভব হবে না। আর যেটা আরেকটা এএসডি বললাম, তুমি যেটা প্রশ্ন করছো, এএসডি পেশেন্টদের ছোট বয়সে সিমটম দেখা যায় না যদি না বড় হয়ে থাকে। ওই যে বললাম অনেক মহিলা প্রেগনেন্সির সময় ধরা পড়ে তার এএসডি আছে, তাহলে ওই যে বললাম তাদের এএসডি যদি কোনো সিমটম না হয়, এএসডি যে কোনো বয়সেই ক্লোজ করা সম্ভব। আমাদের বিএসএমতে আমরা 50-52 বছর মহিলাদেরও আমরা এএসডি বন্ধ করেছি। সুতরাং বিএসডিটা আর্লি প্রেজেন্টেশন হয়, কিন্তু যদি না হয় তাহলে মুশকিল, এটা তো অবশ্যই মুশকিল হবে, তার জন্য পরবর্তী চিকিৎসাটা খুবই মুশকিল হয়ে যাবে। স্যার আমরা তো এতক্ষণ হার্টের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। আমরা একটু হার্টের বাহিরে যাই, একটু করোনা রিলেটেড একটু কিছু জানতে চাই। স্যার অনেকে তো প্রশ্ন আমাদের ই ডক্টরসে করে থাকে যে তার করোনা পজিটিভ হয়েছে, কতদিন পরে সে আবার স্যাম্পল দিবে এবং পরপর কতটা স্যাম্পল নেগেটিভ হলে সে নিরাপদ? খুব সুন্দর। আমি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যেটা, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখি। তাহলে কোনো পেশেন্ট যদি পরপর 3 দিন সিমটমটা 7 দিন যদি তার কোনো সিমটম ফ্রি থাকে এবং উনি যদি 5 থেকে 7 দিন জ্বর ফ্রি থাকেন, তাহলে আমরা ধরে নেব তার বডি ওন আবার হ্যান্ড নেওয়া শুরু করেছে, সিমটমটা ডিসঅ্যাপিয়ার করা শুরু করেছে। তাহলে একটা পেশেন্ট নিজেই বুঝতে পারবেন যদি তার পরপর 7 দিন জ্বর না থাকে এবং সিমটমটাও 7 দিন না থাকে, 7 days অফ দি অনসেট, তার মানে প্রথম থেকে তার যদি ধরো 2 দিন জ্বর ছিল 7 দিন নাই, তাহলে 9তম দিনে উনি জেনে যাবেন উনি হয়তো করোনা ভাইরাস আক্রান্ত থেকে উনি বেরিয়ে এসেছেন, কিন্তু ওনার ভাবার সাথে তো সব কাজের মিল হবে না, তাহলে ওনাকে টেস্ট করতে হবে। তাহলে টেস্টটা কখন? এটাও ডাক্তারের গাইডলাইনে হয়। সাধারণত আমরা 14 দিন পরে টেস্ট করতে বলি, যাদের এই সিমটম ফ্রি আছে, জ্বর নাই, মাইল্ড মডারেট সিমটমগুলো ডিসঅ্যাপিয়ার করেছে। 24 ঘন্টা পর দুটো টেস্টে যদি উনি পরপর নেগেটিভ হন, আমরা ধরে নেব উনি করোনা ভাইরাস মুক্ত আছেন। তবে উনি যে বললাম উনি নিজেও বুঝতে পারবেন যদি ওনার 7 দিন জ্বর ফ্রি থাকে। স্যার আরেকটা কোশ্চেন ছিল ছোট, যেটা একজন নেগেটিভ যার হয়ে যায় করোনার, উনি তো প্লাজমা দিতে পারবে, যেটা ফেসবুকে ঢুকলেই শোনা যায় ব্লাড গ্রুপ এটা চাচ্ছি প্লাজমা থেরাপির জন্য। এখন নেগেটিভ হওয়ার কতদিন পরে সে প্লাজমা দিতে পারবে বা তার টাইটার কতটুক থাকলে সে প্লাজমা দেওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করে? তাহলে প্লাজমা এই সম্পর্কে একটু জানতে চাই। এই প্রশ্ন বলি যে প্লাজমা থেরাপি যেটা আমরা বলি, এখন এইটারও কিন্তু ক্রাইটেরিয়া আছে। আমরা ডেক্সামিথাসোন যেমন বললাম যে লেট স্টেজে দিতে বলি, প্লাজমা থেরাপি কিন্তু উল্টা, এটা মাইল্ড টু মডারেট সিমটমে তুমি তো আর্লি স্টেজে না দাও, এটা তেমন কাজ হবে না। আমি কি বুঝতে পারলাম? তাহলে দ্যাট ইজ দ্য মেইন থিং। এখন কে দিতে পারবে এটাই নিয়ে তো সমস্যা। তাহলে এখানে হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি যার যত বেশি আছে উনি ক্যান্ডিডেট হবে। তাহলে এটা একটা ব্যাপার যে এটা সঙ্গে সঙ্গে তার ইমিউন বুস্ট হবে না, একটা তুমি করোনা থেকে উঠলে সঙ্গে সঙ্গে এটা ইমিউনটা আস্তে এনহ্যান্স হবে। তবে হ্যাঁ, নিউট্রালাইজিং অ্যান্টিবডি যদি বেশি থাকে তাহলে উনি দিতে পারবে, কিন্তু অবশ্যই সেই পেশেন্টকে মাইল্ড টু মডারেট যিনি গ্রেভ সিমটম আছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাজমা থেরাপি তেমন এখনো কাজ করছে না। আবারও বলবো, আমি আজকেও পত্রপত্রিকায় দেখলাম যে অনেকে এই ধরনের একটা ইয়া চলছে, প্লাজমা বিক্রি হচ্ছে, দেওয়া হচ্ছে। এলোপাতারি প্লাজমা থেরাপি বা কোনো যদি বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরামর্শ না হয়, এটা ফ্লুইড ওভারলোড বা ভলিউম ওভারলোড হয়ে কিন্তু মৃত্যুর কারণ হয়েও দাঁড়াতে পারে। সুতরাং আমরা যাই করবো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে পরামর্শ মতো এটা আমরা করবো। থ্যাংক ইউ স্যার, আমরা প্রোগ্রামের শেষের দিকে আসছি। ধন্যবাদ স্যার, আমি নাজমুলের অনেক কাছে চলে সুন্দর। যাচ্ছি। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন ছিল যে স্যার, হ্যাঁ প্লিজ। আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করো, দিনামিন করো, প্রশ্ন করো। আজকে স্যারকে পেয়েছি, ছাড়বো না। অবশ্যই। শিশু জন্মগত হার্টের সমস্যা আর জন্মের পরে যে হার্টের সমস্যা, সেক্ষেত্রে চিকিৎসা কি রয়েছে এবং এই চিকিৎসার ক্ষেত্রে কি শতভাগ সেরে ওঠার সম্ভাবনা আছে? আচ্ছা দিনা, যেটা হচ্ছে যে আবারও যে আমি যখন একটু জাস্ট বলি, তোমার সময় জানি না তোমাদের কতটুকু সময়, ছোট কথা বলি যে আমরা শিশু রোগে আগে যখন আমরা মেডিকেল কলেজে পড়তাম যে শুধু ডায়রিয়া, নিউমোনিয়া, এই তাহলে আমি যখন হার্টের এই ফিল্ডে আসলাম আমরা দেখলাম যে এটা একটা ম্যাজিক। যেই বাচ্চাটা তোমার ভিএসডি আছে, পিডি আছে, যে তোমাকে রাতের পর রাত তোমার মা বাবার বিনা নিদ্রায় যাচ্ছে, ম্যাজিকের মতো তার যদি ফুটাটা তুমি বন্ধ করে দাও, পরের দিন সে ফুটবল খেলার মতো সে শক্তিমত্তা অর্জন করবে। তাহলে বোঝো তো এটা কতটাই রিওয়ার্ডিং, যে তোমার জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। তোমার প্রত্যেকটা মানুষ আমরা জানি তার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার মা বলে যে স্নেহ সবসময় বা ভালোবাসা নিম্নগামী, আমার মা বলে সবসময় ভালোবাসা নিচের দিকেই থাকে।
তাহলে আমরা আমাদের বাচ্চাকেই সবচেয়ে ভালোবাসি। তাহলে তুমি দেখো, তুমি ম্যাজিক হবে। আর যেই বাচ্চাটা তোমার তোমার জীবনটাকে কষ্টে শেষ করে দিয়েছে, কালকে তুমি যদি ডিভাইসটা ক্লোজ করে দাও, কষ্ট দিলে সে পুরোপুরি ভালো মানুষ, পুরোপুরি। তাহলে এটা একটা যে কনজেনিটাল ডিজিজ, তুমি যদি ট্রিটমেন্ট করে দিতে পারো, সে একদম ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমরা ফলোআপে রাখি, 3 মাস 6 মাস পরীক্ষা করতে বলি। আর যেটা তুমি যেটা বলছো যে অ্যাকওয়ার্ড ডিজিজ আছে, তার মধ্যে তোমার ওই প্রশ্ন উত্তরটা দিতে চলে গেল, রিউমেটিক ফিভারের কথা বলছিলেন। ইয়েস, রিউমেটিক ফিভারের কারণে জানো আমরা কিছু ভালভের প্রবলেম হয়, মাইট্রাল ভালভ এবং অ্যাওরটিক ভালভ সমস্যা হয়। তাহলে অবশ্যই যদি কারো এরকম গিটে গিটে ব্যথা হয়, গলায় কাশি, গলা ব্যথা থাকে এবং দীর্ঘমেয়াদী জ্বর, তাহলে অবশ্যই উনি ডাক্তারের পরামর্শ নেবেন। রিউমেটিক ফিভারের স্ক্রিনিংটা হওয়া প্রয়োজন, না হলে কিন্তু অ্যাকওয়ার্ড ডিজিজ হিসেবে এটা পরবর্তী হার্টের প্রবলেম হতে পারে। অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকতে হবে তাকে। তাহলে এটাই আমি বলছি যে এটা কমপ্লিটলি রিওয়ার্ডিং, মানে এটার মতো আনন্দ আর কিছু না। একটা বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গেছে, এটা বলার বাইরে। ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠানে ধন্যবাদ স্যার। সুস্থ হয়ে যাওয়ার পর আসলে স্যার কি কি করতে হবে? সুস্থ হয়ে যাওয়ার পর একটা রোগী কি কি প্রিকশন নিবে, বা সে কি কি এড়িয়ে চলবে, বা কি নিয়ম মাফিক কি কি তার একটা রুটিন মেনটেন করতে পারে? তাহলে আমরা বলবো যে আমরা কিছু ক্ষেত্রে আমরা বলি, আমরা এই ডিভাইসটা পড়ার পরে আমাদের কিছু কমপ্লিকেশনও আছে। অবশ্য সবকিছু কিন্তু জানো, প্রত্যেকটা চিকিৎসারই কিছু আছে। একটা হচ্ছে ডিভাইস এম্বোলাইজেশন, ডিভাইসটা ছুটে যায় কিনা, খুলে যায় কিনা, কারণ এত হাই রক্তচাপে থাকে ভিতরে যেটা বসানো থাকে। তাহলে অবশ্যই প্রথম 3 থেকে 7 দিন তো ওনারা আমাদের সাথেই থাকবেন। একটা বাচ্চা এই ডিভাইস ক্লোজার হওয়ার 7 দিন আমরা রেখে দিই, তো 7 দিন উনি থাকবেন। এই ভিতরে তো আমরা রুটিনলি ইগো করি, দেখি বাসায় যে ডেফিনেটলি ওনার যদি ঘন ঘন আবার ঠান্ডা কাশি শুরু হয়, বুকে কোনো ধরনের পেইন হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই উনি ওনার চিকিৎসার সাথে আবার যোগাযোগ করতে হবে, কারণ লেট কমপ্লিকেশন হতেও পারে। এম্বুলেন্স সাধারণত 3 দিনের পরে আমরা দেখেছি হয় না, ছুটে যাওয়ার সময়। তারপরও আমরা তাকে বলবো কোনো ভারী কাজ উনি করবেন না, উনি ভারী ওয়েট তুলবেন না, দৌড়ঝাঁপ উনি বেশি করবেন না পরবর্তী 6 মাস। আর ঘন ঘন ঠান্ডা কাশি আবারও যদি লাগে, তাহলে উনি ডাক্তারের পরামর্শ নেবেন। অবশ্যই ইকোটা তার ডাক্তার সাহেব ডিসচার্জের সময় যেভাবে ইকোর শিডিউল দিয়ে দিয়েছে, আমরা বলি প্রথম 3 থেকে 7 দিনে 2 বার, 7 থেকে 14 দিনে আরো 2 বার, 1 মাস পর পর, 3 মাস পর পর আরো 2 বার, 6 মাস পরে আরো 2 বার, পরপরে যদি ভালো থাকে 1 বছর পর। উনি আলটিমেটলি 10-12 বছর কিন্তু অবশ্যই ইকো রেগুলার ফলো আপে থাকতেই হবে তাকে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এখন আমি অনেক সুন্দরভাবে অনেক অনেক পরামর্শ, অনেক তথ্য আমাদের দিলেন। আমরা স্যার আপনাকে পেয়ে খুবই আনন্দিত। তাহলে আমি কি জাস্ট ফাইনালি নার্সেল ইনফরমেশন মানে দর্শকদের উদ্দেশ্যে প্রতিদিন একই কথা বলি। তাহলে তোমাদের অনুষ্ঠানের জন্য আমার যেটা একটা টেক হোম মেসেজ, আমরা আজকে কি শিখলাম, দ্যাট ইজ তোমার ভিউয়ারের জন্য শেষ। এক, জন্মগত চিকিৎসা আমাদের দেশে চিকিৎসা সম্ভব, অতি কম খরচেই সম্ভব। ঘন ঘন ঠান্ডা কাশি লাগলে আপনি আপনার ডাক্তার দেখাবেন। বাচ্চা যদি খেতে কষ্ট হয়, বাচ্চা যদি না বাড়ে, আপনি আপনার ডাক্তারকে দেখাবেন। যদি সাউন্ড আপনার ডাক্তার পান, আপনি শিশু কার্ডের সাথে দেখা করবেন। চিকিৎসা বাংলাদেশি হয়, কোন কোন ক্ষেত্রে ফ্রি অফ কস্ট হচ্ছে, বিএসএমএ তে সরকারি অনুদান আছে। অপারেশন আমাদের বারডেম হাসপাতালে হয়, এই টেকনোলজি ফেলোর বারডেম হাসপাতালে হচ্ছে। শিশু হাসপাতালে অপারেশন হয়। আমাদের বিএসএমএ তে এখন ওইভাবে শিশুর কার্ডিওলজি অপারেশনটা হচ্ছে না। তাহলে এই যেগুলো কমন রোগ, সবকিছু চিকিৎসাই আমাদের সম্ভব। হ্যাঁ, যেগুলো একটু বেশি অ্যাডভান্স সেগুলো অনেক দেশে হয় না, কিন্তু কমন যে সমস্যা যেগুলো আমি বলে দিচ্ছি, ভিএসডি, এএসডি, পিডিএ, টফ, টিজিএ, টেট্রা, যেগুলো আমাদের কমন হার্টের রোগ বাচ্চাদের, সেগুলো চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। এবং প্লিজ আপনারা বাইরের দেশে পয়সা নষ্ট করার আগে নিকটস্থ ডাক্তারের সাথে একবার ঢু মারুন, নিশ্চয়ই তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ স্যার। নাজমুল মাইক বন্ধ। নাজমুল মাইক বন্ধ। ইয়ামিন, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তোমার সুন্দর গলাটা শোনাতে চাচ্ছ না কেন? মাঝে মাঝে মাইক বন্ধ করে দিচ্ছ। আপনারা শব্দ করেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর সুন্দর মতামত পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে তো প্রতিদিনই বলি, আগে স্যারকে নিয়ে একটু বলে নেই। আমি আসলে আজকে সত্যি খুব আনন্দিত স্যারকে পেয়ে। স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে দিয়ে কৃতজ্ঞতা দিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, স্যারের যে মূল্যবান কথাগুলো আপনারা মেনে চলবেন।
এবং বোঝার চেষ্টা করবেন। স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং অনেক বিষয়ে কিন্তু কথা বলেছেন, যেটা আমাদের প্রতিদিন পোস্ট অ্যাপ্রুভ করার সময় দেখি যে এক্সামিনেশন নিয়ে যে কথাগুলো প্রশ্নগুলো আসে, তো এগুলো আপনারা অযথা খাবেন না। খেলে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এবং পোস্ট করার ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা একই পোস্ট বারবার করবেন না, ধৈর্য রাখবেন। আমাদের সম্মানিত ডাক্তারগণ সবাই ব্যস্ত থাকেন, তারা হাসপাতালে ডিউটিরত থাকেন এবং এরপরে আপনাদেরকে কিন্তু এত কিছুর পরেও স্যাক্রিফাইস করে আপনাদের পাশে রয়েছেন, আপনাদেরকে তারা নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা একটু ধৈর্য ধরবেন এবং সময় মতো অবশ্যই স্যাররা আপনাদেরকে উত্তর দিয়ে দিবেন। এই ডক্টরসের সাথেই থাকুন, পাশেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ দিনা আমিন। এখন আমি আমির হোসেনকে বলবো কিছু বলতে দর্শকদের উদ্দেশ্যে। আমির হোসেন। ধন্যবাদ নাজমল। ই ডক্টরস গ্রুপের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আসলে আমরা খুবই ভাগ্যবান স্যারকে পেয়েছি এবং স্যার একটা মূল্যবান আজকে সময় আমাদের দিয়েছে। আমরা আশা করি স্যার আমাদের আবারও সময় দিবে, আমরা এই রিকোয়েস্ট স্যারের কাছে আমরা করতেই পারি। আর স্যার আসলে আমার মেন্টর। হ্যাঁ জি স্যার, আপনাকে আমরা আবারও চাই। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা পোস্ট দিবেন, পোস্ট দিয়ে একটু ধৈর্য ধারণ করেন। 5 মিনিট পোস্ট দিয়ে যদি বলেন যে আমি কেন রেসপন্স পাচ্ছি না, তাহলে এটা একটা দুঃখজনক বিষয়। আপনি ডাক্তারের কাছে গেলেও 1 ঘন্টা বসে থাকতে হয়, সিরিয়াল দিতে হয়, তারপর আপনি ডাক্তারের কাছে যান, তারপর চিকিৎসা পান মিনিমাম 2 ঘন্টা। আপনি এখানে পোস্ট দিয়ে যদি ইচ্ছায় বলেন যে আমি কেন অ্যান্সার পাচ্ছি না, এটা দুঃখজনক। আপনারা ওয়েট করেন। ডাক্তার এখানে দিনা আমিন এর আগে বলছে, ডাক্তাররা এখানে যারা আছে সবাই বিভিন্ন জায়গায় ব্যস্ত, বিশেষজ্ঞ ডাক্তার তারা হসপিটাল মেনটেন করছে, ফ্যামিলি মেনটেন করছে, তারপর আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। তো আপনারা এগুলা একটু সাবধানে থাকেন আর ডাক্তারদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বাড়ান, তাহলে ডাক্তাররা আপনার পাশে থাকবে। আপনাদের একটা কথা মনে রাখবেন, ডাক্তাররা এখন জাতির সূর্য সন্তান। এখন যে বাংলাদেশের প্যান্ডেমিক সিচুয়েশন, সারা পৃথিবীতে ডাক্তারদের যে সম্মানটা দিচ্ছে, এই সম্মান যদি বাংলাদেশের মানুষ আপনারা দেন, ডাক্তারদের পাশে দাঁড়ান, তাহলে আপনারাই আগামী সুন্দর বাংলাদেশ পাবেন, এই কামনা করি এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আমি আর কিছু বলবো না, বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ নাজমুল। ধন্যবাদ আমির হোসেন। স্যারকে অশেষ ধন্যবাদ, স্যারের মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার অনেক সময় দিছে, অনেক কাজ ফেলে আমাদেরকে সময় দিছে শুধু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, দর্শকদের সচেতনতা বৃদ্ধি করার জন্য। এখন আমি স্যারকে, নাজমুল আলম স্যারকে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। আচ্ছা স্যার ই ডক্টরস গ্রুপ সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, প্রথমে আমি আসলে আমির, নাজমুল, দিনা সবাইকে ধন্যবাদ দেবো যে প্ল্যাটফর্ম করেছে। আমি বলবো অত্যন্ত খুব ভালো প্ল্যাটফর্ম, এখানে সরাসরি ডাক্তার পেশেন্টের একটা যোগাযোগ হচ্ছে। আমি আসলে সবাইকে বলতে চাই, দেখুন আমরা ডাক্তাররা সবসময় ভালো চিকিৎসা দিই, এক্সেপশন থাকবে, সব প্রফেশনে এক্সেপশন আছে, কিন্তু ডাক্তাররা আমরা চাই সবসময় পেশেন্টদের যাতে সর্বাত্মক ভালো হয়। তো আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আপনারা আমাদের পাশে থাকুন। এই পরিস্থিতি আমরা অবশ্যই ওভারকাম করবো। এই করোনা পরিস্থিতি আমরা সবাই মিলে হাতে হাত রেখে আমরা এই পথ পাড়ি দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আর ই ডক্টরস এর যে ছোট ভাই বোনরা আছে তাদের 3জনকে ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা যেহেতু এখন করোনার সময় সবাই ঘরে থাকার চেষ্টা করি, যেভাবে সরকার বলছে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যেহেতু এখন করোনার সময় যে নিয়ম কানুন গুলো মেনে চলতে বলছে, যেভাবে সরকার বলছে হাঁচি কাশির সময় শিষ্টাচার মেনে চলি, ঘর থেকে কম বের হই, এই নিয়ম কানুন গুলো মেনে চলতে হই। এই ডক্টর গ্রুপে পড়তেই আমরা, ডক্টর যদি আপনাকে মনে করে হাসপাতালে যাওয়ার দরকার অথবা ইমার্জেন্সি মনে হয়, ঘর থেকে কম হলেই শুধু যদি বাইরে যাতে হই। তো ডক্টর আজকে তো আমার হাসিটা খুব হাসিটা দিয়ে শেষ করবো। তো আমার হাসিটা খুব বাই বাই।